বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 16ই নভেম্বর 2025। আমাদের আহ, দেওয়ানি কার্যবিধির আজকে নবম ক্লাস, এবং আজকে আমরা আলোচনা করব দেওয়ানি কার্যবিধির 38 আদেশ। 38 আদেশে আলোচনা করা হয়েছে রায়ের পূর্বে গ্রেফতার এবং প্রোগ, অ্যারেস্ট অ্যান্ড অ্যাটাচমেন্ট বিফোর জাজমেন্ট। একটা হচ্ছে রায়ের পূর্বে গ্রেফতার, আর একটা হচ্ছে রায়ের পূর্বে প্রোগ। তো রায়ের পূর্বে গ্রেফতার যেটা, ওখানে একটু তীর চিহ্ন দিয়ে লেখেন 94A, 94 ব্র্যাকেটে স্মল এ। আর প্রোগ যেটা, ওখানে লেখেন 94 ব্র্যাকেটে স্মল বি, বা ক খ লিখতেও পারেন, ব্র্যাকেটে ক খ লিখলেই হবে। রায়ের পূর্বে গ্রেফতার এবং রায়ের পূর্বে প্রোগ, এই দুইটা বিষয় আলোচনা করছে 38 আদেশে। এর আগে আমরা রায়ের পরে গ্রেফতার পড়ছি বা রায়ের পরে সম্পত্তি ক্রোক করছি, এটা হলো ডিক্রি জারিতে, 21 আদেশে। ডিক্রি জারিতে, ওই যে ডিক্রি জারির পাঁচটা পদ্ধতি আছে। পাঁচটা পদ্ধতির মধ্যে 51 ধারায় বলা হয়েছে ওই কোন সম্পত্তি কাউকে অর্পণের মাধ্যমে, এক, কোন সম্পত্তি ক্রয় বিক্রয়ের মাধ্যমে, দুই, কাউকে গ্রেফতার করার মাধ্যমে, তিন, রিসিভার নিয়োগের মাধ্যমে, চার, অন্য কোনো যৌক্তিক পন্থায়, পাঁচ। কিন্তু আজকে যেটা পড়বো সেটা হচ্ছে যে রায়ের পূর্বে গ্রেফতার। কারে গ্রেফতার করবে? বিবাদীরে। রায়ের পূর্বে ক্রোক, কারে ক্রোক করবে? বিবাদীর সম্পত্তিকে। মানুষকে কখনো ক্রোক করা যায় না, বুঝছেন? ক্রোক করে কাকে? সম্পত্তি। তো আমি একটু বুঝাই নেই, সেটা হলো যে রায়ের পূর্বে গ্রেফতার এবং রায়ের পূর্বে ক্রোক কেন করা লাগে? মামলায় হেরে গেলে না হলে একজনকে করলো, কিন্তু মামলা যখন চলমান আছে, মামলার তো কোনো সিদ্ধান্ত হয় নাই, তাহলে কেন বিবাদীরে গ্রেফতার করা লাগবে বা বিবাদীর সম্পত্তিকে ক্রোক করা লাগবে? এর কারণ হলো, আগে বলিনি, তারপরে সামনে গিয়ে স্পেসিফিক ভাবে পড়বো। কারণ হলো যে একটা মামলা যখন চলতেছে, তখন বিবাদী হেরে যাওয়ার আশঙ্কায়, বিবাদী ভেবে গেছে যে সে হেরে যাবে, হেরে যাওয়ার আশঙ্কায় তার কোনো সহায় সম্পত্তি যদি থাকে সে বিক্রি করে দিতে হবে। যে মামলা হেরে তো যাবই, এই সহায় সম্পত্তি থাকলে তো বাদীরে ঠিকই টাকা দেওয়া লাগবে না, তার আগে নিজে ভালো মন্দ খাইয়ে যায়, বাদীরে খাওয়াবো কে? অথবা নিজে সম্পত্তি থাক বা না থাক, নিজে পালানোর উদ্যোগ নিছে বা পালাইয়া চলে গেছে। এই সকল পরিস্থিতিতে রায়ের পূর্বে বিবাদী সম্পত্তি ক্রোক করা হয়, অথবা রায়ের পূর্বে বিবাদী সম্পত্তি, বিবাদীকে কি আটক করা হয়। আমি কখন ক্রোক করবে, কখন আটক করবে সেটা পড়ানোর আগে আমি ছোট্ট একটা উদাহরণ দিই, তাহলে ভালো বুঝবেন, বাস্তব উদাহরণ। ধরেন ক্রিকেট খেলা হচ্ছে বাংলাদেশ আর ভারত, মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। তাহলে নর্মালি খেলা শেষ হওয়ার পর দর্শক মাঠ ছাড়ে, জানেন যে 30-40 হাজার দর্শক ওখানে থাকে। ম্যাচ শেষ হয়েছে, আস্তে আস্তে লোকজন ওখান থেকে বের হয়ে যাচ্ছে। কিন্তু যদি এরকম হয় যে ম্যাচ ওই বোঝাই গেছে 30 ওভার আগে বাংলাদেশের 7-8 উইকেট পড়ে গেছে, তার মানে কি এই ম্যাচ হারতেছে, আর বাকি টুক খেলেও কোনো লাভ নাই। তার মানে দর্শক আগে আগেই মাঠ ছাড়া, ওই যে মাঝে মাঝে দেখা যায় গ্যালারি কি হয়ে যাচ্ছে, ফাঁকা হয়ে যাচ্ছে। ঠিক আছে, তার মানে কখনো কখনো ম্যাচ শেষ হওয়ার আগেও মাঠ ছাড়ে। তো রায়ের পূর্বে ক্রো গ্রেফতারটাও তাই, যে যখন বিবাদী কোনো মামলা হেরে যাওয়ার আগে, মানে মামলা তো হেরে যাবে, কিন্তু হেরে যাওয়ার আশঙ্কায় সে নিজে পালায় চলে গেছে বা নিজে সহায় সম্পত্তি বিক্রি করে দিয়েছে, তখন বাদীকে আদালতে আবেদন করতে পারে যে রনা, এই যে দেখেন উনি যে কায়দা করতেছে, তাহলে তা আমি জিতেও আমার কোনো লাভ নাই। কেন নাই? কারণ ও যদি চলে যায়, ও যদি তার এই 1 কাঠা সম্পত্তি বিক্রি করে দেয়, তাহলে আমি টাকা কোত্থেকে পাবো? ও তো পরে বলবে আমি দেউলিয়া। এই ক্ষেত্রে বাদী যে আবেদনটা করে সেটা হলো রায়ের পূর্বে ক্রোক অথবা রায়ের পূর্বে আটক। এ হলো কথা। এখন যদি বলে আপনাকে রায়ের পরে ক্রোক করে বা রায়ের পরে আটক করে, কত আদেশ? 21 আদেশ। আর পূর্বের কথা বললে 38 আদেশ। সো আমরা এখানে বিস্তারিত পড়বো না, জাস্ট এখানে চলে আসেন, এই যে মাঝামাঝি প্রথম প্যারা বাদ দিয়ে
রায়ের পূর্বে গ্রেফতার, অ্যারেস্ট বিফোর জাজমেন্ট, 1 থেকে 4 বিধি লেখা আছে না? 1 থেকে 4 বিধি, ধারা কত? 94 ক, 94 ব্র্যাকেটে ক। আর রায়ের পূর্বে গ্রেফতার, অ্যাটাচমেন্ট বিফোর জাজমেন্ট, ধারা লেখা আছে 1 থেকে 13, এটা কেটে লিখবেন 5 থেকে 13। কত থেকে 13? 5 থেকে 13। আর এটা হলো 94 কত? ক। ক বা বি একই, ব্র্যাকেট থাকবে আর কি। তো এখন আমরা পূর্ব রায়ের পূর্বে আটক, 38 1 থেকে 4, রায়ের পূর্বে গ্রেফতার, অ্যারেস্ট বিফোর জাজমেন্ট, দেওয়ানি কার্যবিধির 38 4 বিধির অধীন আদালত গোল দিবেন অর্থের মকদ্দমায়। কি মকদ্দমায়? বিবাদীকে রায়ের পূর্বে দেওয়ানি কারাগারে আটকের আদেশ দিতে পারে। তো যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে রায়ের পূর্বে গ্রেফতার করা যাবে কোন মামলায়? অর্থের মামলায়। কাকে গ্রেফতার করবে? বিবাদীকে। ঠিক আছে, এখন বিবাদীকে কেন গ্রেফতার করবে রায়ের পূর্বে, তার কতগুলো ব্যাখ্যা এখানে আছে। প্রথমটা দেখেন, তার মানে আমরা আপাতত এটা জানলাম যে রায়ের পূর্বে আটক যেটা, এটা অর্থের মামলা ছাড়া আর কোনো মামলায় করা যায় না। কি মামলা হতে হবে? অর্থের মামলা। মানি সুট। মানি সুট মানে হলো যে মামলা আপনি পাচ্ছেন যে আমি অমুকের কাছে 10 কোটি টাকা পাই, আমি অমুকের কাছে 1 কোটি টাকা পাই, এটা হলো মানি সুট। আদালত রায়ের পূর্বে বিবাদীকে গ্রেফতার নির্দেশ দিতে পারে যদি বিবাদী বাদীকে বিলম্বিত করার নিমিত্তে বা আদালতের কোনো পরোয়ানার বা লক্ষ্যে বা তার বিরুদ্ধে জারি হতে পারে এমন কোনো ডিক্রি জারি ব্যাহত বা বিলম্বিত করার উদ্দেশ্যে বিবাদী, আন্ডারলাইন করবেন, আত্মগোপন করেছে বা আদালতের সীমানা ত্যাগ করেছে। আন্ডারলাইন করেন, আত্মগোপন করেছে অথবা আদালতের সীমানা কি ত্যাগ করেছে। এটার অর্থ কি? বিবাদী জানে যে আমি তো মামলা হেরে যাবই, এই কথা জেনে সে নিজে আত্মগোপন করেছে, মানে পলায় চলে গেছে বা আদালতের সীমা ত্যাগ করেছে। তাহলে এই পরিস্থিতিতে বাদীর প্রতিকার কি? রায়ের পূর্বে আটকের আবেদন করা। অথবা দেখেন, আত্মগোপন করার বা আদালতের এখতিয়ার স্থানীয় সীমা ত্যাগ করতে বল দিবেন উদ্যোগ নিয়েছে। একটা হলো সীমানা ত্যাগ করেছে, আর একটা হলো মাত্র কি নিছে? কেবল টিকিট কেটে টুঙ্গিপাড়া এক্সপ্রেসে উঠতেছে বা ভিসা করছে, কেবল যাচ্ছে, সেটা। ঠিক আছে, তাহলে একটা হলো আপনার পালাই চলে গেছে, আর একটা হলো পালানোর উদ্যোগ নিয়েছে। উভয় ক্ষেত্রেই বাদীর প্রতিকার কি? রায়ের পূর্বে আটকের আবেদন করা। বা দেখেন, তার সম্পত্তি বা সম্পত্তির কোনো অংশ, আন্ডারলাইন করুন, হস্তান্তর করেছে বা আদালতের এখতিয়ার স্থানীয় সীমা হতে অপসারণ করেছে। আগের দুইটা আমরা যা পড়ছি, যেটা পড়ছি এটা হলো পলাইছে, আর এখন যেটা পড়ছি পলাই নাই। এ হলো যে সম্পত্তি, সে বাড়ি আছে, যে আমি পলানোর লোক না, কিন্তু গোপনে সহায় সম্পত্তি বিক্রি করে ফেলছে, উদ্যোগ নেয় নাই, কি করছে? বিক্রি করে ফেলছে। তাহলে এই পরিস্থিতিতেও বাদীর কি দরকার, কি কর প্রতিকার? রায়ের পূর্বে আটকের। রায়ের পূর্বে আটকের। তো তিনটা ক্ষেত্র মনে রাখতে হবে, নিজে পালাই চলে গেছে, পালানোর উদ্যোগ নিছে, আর সম্পত্তি কি বিক্রি করছে, উদ্যোগ নেয় নাই, বিক্রি কি করে ফেলেছে। ধরেন তার 1 কাঠা জমি আছে, 1 কাঠা জমি কি উদ্যোগ নিছে? না, কি করছে? বিক্রি করে ফেলছে। এই পরিস্থিতিতে আর একটা মূল যে মামলাটা তবে কিসের মামলা? অর্থের মামলা। তাহলে এই এই তিনটা পরিস্থিতি এবং যদি অর্থের মামলা মিলে যায়, তাহলে বাদী কি করবে? রায়ের পূর্বে আটকের আবেদন করবে। সো রায়ের পূর্বে আটকের আবেদন কিভাবে করে বা কি কি, এখানে লেখেন বিধি 1, 38 বিধি 1, একটু লেখেন 38 বিধি 1, কারণ দর্শানো। বিধি 1 দিয়ে লেখেন কারণ দর্শানো। বিধি 2 দিয়ে লেখেন কারণ দর্শাতে ব্যর্থ হলে জামানত, জামানত, হ্যাঁ, কারণ দর্শাতে ব্যর্থ হলে জামানত দিতে বলা, এটা লেখেন। কারণ দর্শাতে ব্যর্থ হলে জামানত দিতে বলা, এটা বিধি কত? 2। বিধি 3 লেখেন নতুন জামানত প্রদানের নির্দেশ।
নতুন জামানত প্রদানের নির্দেশ। বিধি 4 লেখেন, বিধি 4 দিয়ে লেখেন, বিধি 2 বা 3 পালনে ব্যর্থ হলে আটক। বিধি 2 বা 3 পালনে ব্যর্থ হলে আটক। বিধি 2 বা বিধি 3 পালনে ব্যর্থ হলে কি করবে? আটক করবে। বসেন বসেন, কথা বলতেছি, বসেন, বলবেন চলে যাবেন, ব্যস্ত? আচ্ছা, বসেন একটু। তো এখানে আমার ছোট্ট করে মনে রাখতে হবে, এক বিধিতে আছে কি কারণ দর্শানো নোটিশ, 2 বিধিতে আছে কারণ দর্শানো ব্যর্থ হলে জামানত দিতে বলবে, 3 বিধিতে বলছে নতুন জামানত, 4 বিধিতে বলছে বিধি 2 বা 3 পালনে যদি ব্যর্থ হয় তাহলে কি করবে? আটক করবে। এখানে একটা কথা মনে রাখেন, ওই যে বাদী তো অর্থের মামলা হলো, এখন বাদী দেখছে যে বিবাদী পালাই চলে গেছে বা পালানোর উদ্যোগ নিচ্ছে বা তার সয় সম্পত্তি বিক্রি করে কি চলেছে, এখন নট অনলি বিক্রি, ওই জায়গায় যে শব্দটা ব্যবহার করছে ওটা হলো হস্তান্তর। হস্তান্তরটা যে কোনো উপায় হতে পারে, দেখা গেল ওই লোক তার সকল সম্পত্তি ওয়াইফের নামে দান করে দিতে, হস্তান্তরটা দান হতে পারে, হস্তান্তরটা বিক্রিও হতে পারে। তো এই পরিস্থিতিতে সে আবেদনটা করবে 38 আদেশের 4-এ। কততে? 38 আদেশের 4-এ। 38 আদেশের 4-এ আবেদন করলে ওই বিবাদীর কিন্তু প্রথমেই আটক করবে না, আগে বিবাদীরে বিধি 1-এ কারণ দর্শাইতে বলবে যে কেন আপনি আহ কেন আপনাকে আটক করা হবে না, কারণ দর্শান, কেন আপনাকে আটক করা হবে না, কারণ দর্শান। যদি সে কারণ দর্শাতে ব্যর্থ হয় তাহলে বলবে যে যেহেতু আপনি কারণ দর্শাতে ব্যর্থ হয়েছেন তাহলে আদালতে এত টাকা জামানত জমা দেন। ধরেন জামানত দিতেও সে পারে নাই, তাহলে তারা আটক করবে, বুঝলেন কিনা? জামানত দিতে ব্যর্থ হলে কি করবে? আটক করবে। যদি সে জামানত দিছে, জামানত চাইছে, জামানত দিছে, তাহলে তার তারা আটক করতেছে না। পরে যদি আদালত মনে করে যে তারে আবার নতুন জামানত প্রদানের নির্দেশ দিতে পারে, আদালতের কাছে মনে হয়েছে যে প্রথম যে জামানতটা দিছিল এই জামানতটা কি হয়ে গেছে, অপর্যাপ্ত হয়ে গেছে, আদালত তারে 5 লাখ জামানত দিতে বলছিল, এখন বলছে আরো 1 লাখ দিবা, বাট সে বলছে যে 5 লাখ দিছি তো দিছি, আর 1 টাকাও দেবো না, তাহলে সেই ক্ষেত্রেও তারা কি করবে? আটক করবে। তাহলে 2 বিধিতে যেটা আছে ওটা পালনে ব্যর্থ হলেও আটক, 3 বিধিতে যেটা আছে ওটা পালনে ব্যর্থ হলেও কি? আটক। আর রায়ের পূর্বে আটকের আবেদন করবে কত বিধিতে? 4 বিধিতে। আর 4 বিধিতে আবেদন করলে সাথে সাথে আটক করবে না। কারণ দর্শানোর নোটিশ মানে শো কজ নোটিশ। আমরা বাঙালি, বাংলার চেয়ে ইংরেজি ভালো বুঝি, অনেকে শুনবেন শো কজ নোটিশ বোঝে কিন্তু কারণ দর্শানোর নোটিশ বোঝে না। তাহলে কারণ দর্শানোর নোটিশ কি? শো কজ নোটিশ। কারণ দর্শাতে ব্যর্থ হইলে জামানত, জামানত 2, জামানত দিতে ব্যর্থ হলে আটক। আর জামানত দিছে তো দিছে, তাহলে আটক করলো না। যদি কখনো নতুন জামানত দিতে বলে, নতুন জামানত দিতে ব্যর্থ হইলেও কি? আটক। আর আবেদনটা করবে কততে? প্রায় শেষ আটকের কাহিনী, আর একটু বাকি আছে, সেটা হলো যে এই আটক আপনার মামলার যে কোনো পর্যায়ে করতে পারে। আর এই আটকের আবেদন যদি নামঞ্জুর হয়, আটকের আবেদন যদি মঞ্জুর হয়, মানে বাদী আবেদন করছে, ওই আটকের আবেদন মঞ্জুর হয়েছে, বিবাদীরা আটক করছে, তাহলে বিবাদীর প্রতিকার হচ্ছে আপিল। এটা একটা আপিলযোগ্য আদেশ। 38 আদেশের 4 যদি মঞ্জুর হয় তাহলে প্রতিকার কি? আপিল। আর 38 আদেশের 4 যদি না মঞ্জুর হয়, মানে বাদী বলছে যে ওর অনার বিবাদীরা আটক করেন, কিন্তু আদালত বলছে যে না, বিবাদীরা আটক করার কোনো কারণ নাই, না মঞ্জুর হলে তাহলে বাদীর প্রতিকার কি? সো 38 আদেশের 4 মঞ্জুর হলে আপিল কে করবে? বিবাদী। 38 আদেশের 4 না মঞ্জুর হলে রিভিশন কে করবে? বাদী। বুঝতে পারছেন? তো এই হলো মোটমাট কথা। আর একটা কথা বাকি আছে, সেই কথাটা একটু পড়বো, দেখেন। দেওয়ানি কারাগারে আটক। বাদী উপযুক্ত কারণ দর্শাতে ব্যর্থ হলে আদালত থেকে পর্যাপ্ত অঙ্কের টাকা বা অন্য কোনো সম্পত্তি আদালতে জমা দিতে আদেশ দিবে। জামানত দিতে ব্যর্থ হলে আদালত তাকে এই যে বললেন 6 মাসের বেশি সময়ের জন্য দেওয়ানি কারাগারে আটকের আদেশ দিবে না। যদি মকদ্দমার মূল্যমান 50 টাকার বেশি না হয় তাহলে 6 সপ্তাহের বেশি আটকের আদেশ দিবে না। এখন পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে আটক করবে কতদিনের জন্য? 50 টাকা পর্যন্ত হলে 6 সপ্তাহ, আর 50 টাকার বেশি হলে কতদিন? 6 মাস।
50 টাকা পর্যন্ত কত 6 সপ্তাহ, আর 50 টাকার বেশি হলে 6 মাস। এটা ওই ইসের মতোই, ডিক্রিজারির ক্ষেত্রেও দেওয়ানি মামলায় যত জায়গা আছে কোন জায়গায় 6 মাসের বেশি আটক আদেশ নেই। তো প্রতিকারে চলে আসেন, বাদ বাকি এগুলো পড়ি না, এগুলো তো পড়ে ফেলছি। আর আটক শুধু কোন ধরনের মামলায় করা যায়? অর্থের মামলায়। তো প্রতিকারে দেখেন, 38 আদেশের 2 বা 3 বিধির অধীন জামানত প্রদানের আদেশ দিলে উক্ত আদেশের বিরুদ্ধে আপিল করা যাবে, কারণ এটা 43 বিধির অধীন আপিলযোগ্য আদেশ। মানে আপনারে জামানত দিতে বলছে, প্রতিকার কি? আপিল। নতুন জামানত দিতে বলছে, প্রতিকার কি? আপিল। এটা বলা আছে কততে? 43 আদেশে। আর 2 বা 3 বিধির অধীন জামানত প্রদানে ব্যর্থ হলে আদালত বিবাদীকে 38 আদেশের 4 বিধির অধীন দেওয়ানি কারাগারে অনধিক 6 মাসের আটক আদেশ দিতে পারে। দেওয়ানি কারাগারে কোনো ব্যক্তিকে গ্রেফতারের আটক আদেশ হলো আপিলযোগ্য। তাই 38 আদেশের অধীন আদালত বিবাদীকে দেওয়ানি কারাগারে গ্রেফতার বা আটকের আদেশ দিলে উক্ত আদেশের বিরুদ্ধে আপিল করতে পারবে, এটা 104। তাহলে 38 আদেশের 2 বিধিও আপিলযোগ্য, 3 বিধিও আপিলযোগ্য, এটা বলছে 43 আদেশ। 38 আদেশের 4 বিধিও আপিলযোগ্য যদি বিবাদীর আটক করে, এটা 104 ধারা। 104 ধারা। তাহলে 38 আদেশের 2, 3 আপিলযোগ্য, 43 আদেশ। 38 আদেশের 4 যদি বিবাদীর আটক করে আপিলযোগ্য, কত ধারা? 104 ধারা। বুঝছেন? আর এখানে একটু লিখে রাখেন যে 38 আদেশের 4 দরখাস্ত না মঞ্জুর সমান সমান রিভিশন। 38 আদেশের 4 দরখাস্ত না মঞ্জুর সমান সমান রিভিশন। আটত্রিশ আদেশের 4 দরখাস্ত না মঞ্জুর সমান সমান কি? রিভিশন। এছাড়া আগে একটা কথা বলছে যে 38 আদেশের 1 বিধির অধীন রায়ের পূর্বে পরোয়ানা আদেশ হলো আপিল অযোগ্য আদেশ, এর বিরুদ্ধে রিভিশন করা যেতে পারে, এটা ঠিক না, এটা কেটে দেবেন, এটা আমরা পড়বো না। 38 আদেশের 1 তো পরোয়ানা ইস্যুর আদেশ দেয় না। 38 আদেশের 1 কি পরোয়ানা ইস্যুর আদেশ দেয়? পরোয়ানা ইস্যুর আদেশ দেয় কততে? 4-এ। আর 1 কি দেয়? কারণ দর্শানো। তাহলে এতক্ষণ ধরে যা পড়লাম খুব সংক্ষেপে বলে দিই। রায়ের পূর্বে আটক, 38 আদেশের 1 থেকে 4 বিধি। রায়ের পূর্বে আটকের আবেদন করে বাদী, আটক করা হয় বিবাদীকে অর্থের মামলায়, আবেদন করতে হয় 38 আদেশের 4-এ আবেদন করলে 1 বিধিতে তার কারণ দর্শাতে বলে, 2 বিধিতে কারণ দর্শাতে ব্যর্থ হলে জামানত দিতে বলে, জামানত দিছে, জামানত নতুন করে জামানতের নির্দেশ দিতে পারে 3 বিধিতে। যদি সে 2-এ জামানত না দেয় বা 3-এ নতুন জামানত না দেয়, তাহলে তারে গ্রেফতার করবে 38 আদেশের 4-এ। আর 38 আদেশের 2, 3 আপিলযোগ্য আদেশ 43 আদেশে। 38 আদেশের 4 মঞ্জুর করে যদি বিবাদীর আটক করে, এটাও আপিলযোগ্য 104 ধারা। বাট 38 আদেশের 4 যদি না মঞ্জুর হয় তাহলে কি? রিভিশন। আর সর্বোচ্চ আটক আদেশ 6 মাস, আর আর 50 টাকা বা তার নিচে হলে 6। এই তো কথা। বিগত বছরের একটা প্রশ্ন পড়ি আমরা, কোন মামলায় আদালত রায়ের পূর্বে গ্রেফতারি পরোয়ানা ইস্যু করতে পারে? বাটোয়ারা মামলায়, নিষেধাজ্ঞার মামলায়, ফরক্লোজারের মামলায়, অর্থের মামলায়। কি মামলায়? অর্থের মামলায়। হ্যাঁ, আসসালামু আলাইকুম। জি জি জি, আলহামদুলিল্লাহ। 7টায়, 7টায়। জি, জি। তো রায়ের পূর্বে আটক নিয়ে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? আটকের আর এক নাম কি? গ্রেফতার। তো আমরা চলে আসি 38 আদেশের বিধি। 38 আদেশের যেটা আছে 5 থেকে 13 হবে, রায়ের পূর্বে ক্রোক বা অ্যাটাচমেন্ট বিফোর জাজমেন্ট। অ্যাটাচমেন্ট বিফোর জাজমেন্ট আমি একটু বুঝাইয়া তারপরে এখানে যাই। একটু যদি তুলনা করি যে রায়ের পূর্বে আটক করে স্বয়ং বিবাদীকে, আর রায়ের পূর্বে ক্রোক করবে বিবাদীর কি? সম্পত্তিকে। রায়ের পূর্বে আটক শুধুমাত্র কোন ধরনের মামলায়? অর্থের মামলায়। রায়ের পূর্বে ক্রোক যে কোনো দেওয়ানি মামলায়, যে কোনো দেওয়ানি মামলায়। আটকের ক্ষেত্রে যে জিনিসটা হইছে, আটকের ক্ষেত্রে সে পালাইয়া চলে গেছে বা পালানোর কি উদ্যোগ নিছে, আর সম্পত্তি যদি হয় সম্পত্তি সে অলরেডি হস্তান্তর করে ফেলছে। বাট ক্রোকের ক্ষেত্রে কাহিনী একটাই,
ক্রোকের কাহিনীটা হলো যে সে মামলায় হেরে যাওয়ার আশঙ্কায় তার সহায় সম্পত্তি হস্তান্তরের উদ্যোগ নিছে, এখনো হস্তান্তর করে নাই, হস্তান্তর কি উদ্যোগ নিছে। এই মুহূর্তে যদি বাদী জেনে যায় যে সে তো হস্তান্তরের উদ্যোগ নিছে, তাহলে বাদীর প্রতিকার হচ্ছে এই মুহূর্তে রায়ের পূর্বে কিসের আবেদন করা? ক্রোকের। ধরেন আমি যদি এইভাবে বলি যে আখিনুর 5 লক্ষ টাকার একটা মামলা দায়ের করছে মিলন শিকদারের বিরুদ্ধে। এখন মামলা চলতেছে চলতেছে, মিলন দেখছে যে ভাব ভালো না, মিলন তার 1 কাঠা জমি আছে, 1 কাঠা জমি সে বিক্রি করে ফেলছে, তারপরে আখিনুর জানতে পারছে, তাহলে এই মুহূর্তে আখিনুরের প্রতিকার হলো রায়ের পূর্বে আটকের আবেদন করা, কারণ সম্পত্তিটা অলরেডি কি বিক্রি করে ফেলেছে। কিন্তু যদি এরকম হতো যে আখিনুর জানতে পারছে যে কেবল বিক্রি করার উদ্যোগ নিছে, কেবল উদ্যোগের কথা মানে হস্তান্তরের কথাবার্তা চলতেছে, এই মুহূর্তে আখিনুরের প্রতিকার ছিল কি? রায়ের পূর্বে ক্রোকের আবেদন। বুঝতে পারছেন? তবে ক্রোকের সুবিধা হলো এটা অর্থের মামলা ছাড়া অন্য মামলায়ও ক্রোকের আবেদন হতে পারে। ধরেন একটা জায়গা জমির মামলা চলতেছে, আপনি মালিক, আপনারে বেদখল করছে, এখন ওই জমির দখলে আছে মিলন। এখন মামলা চলমান থাকা অবস্থায় মিলন ওই যে জমি নিয়ে মামলা চলতেছে ওই ওই জমি বিক্রির উদ্যোগ নিছে। এখন ওই জমি যদি বিক্রি করে দেয় তাহলে আখিনুর মামলা জিতে কোনো লাভ আছে? লাভ নাই। তাহলে বিক্রির উদ্যোগ কেবল নিছে, তাহলে আখিনুরের প্রতিকার কি? রায়ের পূর্বে ক্রোকের আবেদন করে। বোঝা গেল? তাহলে আটকের আবেদন কোন মামলায়? অর্থের মামলায়। ক্রোকের আবেদন আটকের ক্ষেত্রে সে অলরেডি সম্পত্তিটা বিক্রি করে ফেলেছে, আর ক্রোকের ক্ষেত্রে কি করছে? উদ্যোগ নিছে। দেখেন তো 38 আদেশের রায়ের পূর্বে ক্রোক অ্যাটাচমেন্ট বিফোর জাজমেন্ট। 38 আদেশের 6-1 বিধির অধীন আদালত রায়ের পূর্বে সম্পত্তি ক্রোকের আদেশ দিতে পারে। মকদ্দমার গোল দেবেন যে কোনো পর্যায়ে, মামলার কখন? যে কোনো পর্যায়ে আদালত বিবাদীকে জামানত বা সম্পত্তি হস্তান্তর বা তার সমপরিমাণ অর্থ দিতে আদেশ দিতে পারে যদি বিবাদী তার বিরুদ্ধে জারিকৃত ডিক্রি জারিকরণে বাধা দান বা বিলম্বিত করার উদ্দেশ্যে, এইটা আন্ডারলাইন করবেন, তার সম্পত্তির সমগ্র বা কোনো অংশ হস্তান্তর উপক্রম করেছে। সম্পত্তির সমগ্র বা কোনো অংশ হস্তান্তরের কি নিছে? উপক্রম করেছে। মানে কি? মানে কেবল বেচা কেনার কথা বলছে বা দান করার কথা শুরু হয়েছে। তারপরে দেখেন তার সমস্ত সম্পত্তি বা উহার কোনো অংশ আদালতের এখতিয়ারভুক্ত এলাকার সীমানা হতে অপসারণের উপক্রম করেছে, এটাও একই কথা। অপসারণের কি করছে? উপক্রম করছে। তাহলে বাদীর প্রতিকার কি? রায়ের পূর্বে ক্রোকের আবেদন করা। তো এখানে কিছু কথা একটু লিখবেন। প্রথমে লেখেন 38 আদেশের 5 বিধি। 38 আদেশের 5 বিধি তীর চিহ্ন দিয়ে লেখেন জামানত বা কারণ দর্শানো বা ক্রোক। জামানত বা কারণ দর্শানো বা ক্রোক, একটু লেখেন জামানত বা কারণ দর্শানো বা কি? ক্রোক। লিখেছেন? এই কথার অর্থ হলো 38 আদেশের 5-এ আপনি আবেদন করলে প্রথমে বিবাদীর বলবে তুমি জামানত দাও, বা কেন জামানত দেবে না কারণ দর্শাও। আর পরিস্থিতি যদি গুরুতর হয় তাহলে জামানত কারণ দর্শানো ছাড়াই সরাসরি আদালত কি করতে পারে? ক্রোক করতে পারে। তাহলে 38 আদেশের 5-এ আদালতের হাতে অপশন আছে 3টা। জামানত দিতে বলতে পারে, কারণ দর্শানো বলতে পারে, আর একটা কি? ক্রোকের আদেশ দিতে পারে। 38 আদেশের 6 লেখেন। 38 আদেশের 6 বিধি। জামানত বা কারণ দর্শাতে ব্যর্থ হলে সম্পত্তি ক্রোক করতে পারে। দেখেন জামানত বা কারণ দর্শাতে ব্যর্থ হলে, জামানত বা কারণ দর্শাতে ব্যর্থ হলে সম্পত্তি ক্রোক করতে পারে। হ্যাঁ, জামানত বা কারণ দর্শাতে ব্যর্থ হলে সম্পত্তি ক্রোক করতে পারে। লেখেন, তারপরে আমি ব্যাখ্যা দিব। এটার অর্থ হলো আপনি রায়ের পূর্বে ক্রোকের আবেদন 38 আদেশের 5-এও করতে পারেন, 38 আদেশের 6-এও করতে পারেন। যখন লিখিত পরীক্ষা দেব
তখন দেখবো যে এই দরখাস্তে কখনো 38 আদেশের কোনো বইতে 5 লেখা, কোনো বইতে 6 লেখা, দুইটাই সঠিক। এখন আপনি যদি 38 আদেশের 5-এ দরখাস্ত করেন, তাহলে আদালত জামানত প্রদানের নির্দেশ দিতে পারে, কারণ দর্শাতে বলতে পারে, অথবা আপনি যদি আদালতে সন্তুষ্ট করতে পারেন সরাসরি কি প্রয়োগ করতে পারে। কিন্তু আপনি যদি 38 আদেশের 5-এ দরখাস্ত না দিয়ে আপনি যদি 38 আদেশের 6-এ দরখাস্ত দেন, তাহলে প্রথমে তারে বলবে ওই যে জামানত দিতে, আর জামানত দিতে অথবা কারণ দর্শাতে বলবে। যদি এই দুইটার কোনো একটা ব্যর্থ হয় তারপরেও করবে হচ্ছে কি ক্রোক। তার মানে 38 আদেশের 6-এ সরাসরি ক্রোকের কোনো বিধান নেই, কিন্তু 38 আদেশের 5-এ সরাসরি ক্রোকের বিধান আছে। এখন কোনটাই আপনি দরখাস্ত করবেন এটা আপনার ব্যাপার, বুঝতে পারছেন? বাট রায়ের পূর্বে ক্রোক আছে 38 আদেশ থেকে, 38 আদেশের 5 থেকে 13। কত বিধি? 5 থেকে 13। যে ক্ষেত্রে যে কোনো দেওয়ানি মামলায় বিবাদী মামলায় হেরে যাওয়ার আশঙ্কায় তার সয় সম্পত্তি হস্তান্তরের উদ্যোগ নিয়েছে, সেই ক্ষেত্রে বাদী আবেদন করবে রায়ের পূর্বে সম্পত্তি ক্রোকের। এবং আবেদন যদি 38 আদেশের 5-এ করে, তাহলে জামানত দিতে বলতে পারে, কারণ দর্শাতে বলতে পারে, বা সরাসরি ক্রোক করতে পারে। আর যদি 6-এ করে, তাহলে আগে জামানত দিতে বলবে বা কারণ দর্শাতে বলবে। যদি এই দুইটার কোনো একটা করতে ব্যর্থ হয়, তাহলে তার সম্পত্তি ক্রোক করবে 38 আদেশের কততে? 6। এই হলো কথা, বুঝতে পেরেছেন? তো তাহলে এখানে ভিতরের এই জেনে রাখা ভালো টালো এগুলার কোনো কিছু আমরা পড়বো না, উদাহরণও পড়বো না, উদাহরণ আপনারা পড়ে নিয়েন। যেটা আমরা জানবো জেনে রাখা ভালোর মধ্যে আসেন। জেনে রাখা ভালো যে রায় পূর্বে সম্পত্তি ক্রয়ের আবেদনে বাদী যে সম্পত্তি ক্রয় করা প্রয়োজন সেটার আনুমানিক মূল্য উল্লেখ করা প্রয়োজন। বাদী বলতে পারে যে না, বিবাদী অমুক সম্পত্তি বিক্রয়ের উদ্যোগ নিচ্ছে, অমুক সম্পত্তি ক্রয় করেন, তখন বাদীকেই নির্ধারণ করে দিতে হবে যে এই সম্পত্তির আনুমানিক মূল্য কত আছে, বুঝতে পারছেন? তারপরে 3 নম্বর পয়েন্টটা পুরাতন বইতে নাও থাকতে পারে। যে ক্ষেত্রে জামানত প্রদান করা হয় বা মকদ্দমা খারিজ করা হয়, সেক্ষেত্রে ক্রোক আদেশ অপসারণ হবে। যে ক্ষেত্রে বিবাদী জামানত দিয়ে দিছে, বা যে ক্ষেত্রে মকদ্দমা কি করা হয়েছে, খারিজ করা হয়েছে, তাহলে তার ক্রোক আদেশ বহাল থাকবে না, ক্রোক আদেশ কি হয়ে যাবে? অপসারিত হয়ে যাবে। তারপরে দেখেন, আদালত কৃষি পণ্য আটকের আদেশ দিতে পারে না যদি উক্ত কৃষি পণ্য কৃষকের দখলে থাকে। 38 আদেশে কত বিধি? 12 বিধি। যদি কোনো কৃষি পণ্য কৃষকের দখলে থাকে, তাহলে আদালত সেটা ক্রোকের আদেশ দিতে পারবে না। পরীক্ষায় প্রশ্ন আসবে যে কোন ধরনের পণ্য আদালত ক্রোকের আদেশ দিতে পারবে না, কি পণ্য? তারপরে দেখেন, স্মল কজ আদালত রায়ের পূর্বে স্থাবর সম্পত্তি আটকের আদেশ দিতে পারে না। অ্যাকচুয়ালি আটক তো না, কি হবে? ক্রোক। স্মল কজ আদালত মানে হলো একটা 25,000 টাকা পর্যন্ত, 25,000 টাকা পর্যন্ত মামলার বিচার করবে হচ্ছে আপনার ক্ষুদ্র এখতিয়ার সম্পন্ন আদালত। তো ক্ষুদ্র এখতিয়ার সম্পন্ন আদালত কোনো মামলা, মনে রাখবেন যে যখন উনি বিচার করবে, তখন ওই আদালত কোন স্থাবর সম্পত্তি ক্রোকের আদেশ দিতে পারবে না, ওই আদালত অস্থাবর সম্পত্তি পারবে। পরীক্ষায় প্রশ্ন আসবে যে কোন আদালত স্থাবর সম্পত্তি ক্রোকের আদেশ দিতে পারে না? কে? ক্ষুদ্র এখতিয়ার সম্পন্ন আদালত। বাট অস্থাবর সম্পত্তি কি পারে? পারবে। আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। প্রতিকারটা একটু দেখেন। প্রতিকার 38 আদেশের 6 বিধির অধীন রায়ের পূর্বে ক্রোক আদেশ হলো আপিলযোগ্য আদেশ, তাই এর বিরুদ্ধে আপিল করা যায়। 38 আদেশের 6 বিধির অধীন রায়ের পূর্বে ক্রোক আদেশ যদি দেয়, এটা কি আদেশ? আপিলযোগ্য আদেশ। আপিলযোগ্য আদেশ, তাই এর বিরুদ্ধে আপিল করা যাবে। তাহলে আমরা আপিলযোগ্য পেলাম 38 আদেশের 2, 38 আদেশের 3, 38 আদেশের 6, 4ও আপিলযোগ্য। বাট 4টা কত দাঁড়ায়? 104। ওই যে 38 আদেশের 4, 104, 38 আদেশের 4, 104। কিন্তু রায়ের পূর্বে ক্রোকের আবেদন প্রত্যাখ্যান করা হলে তা আপিলযোগ্য আদেশ না, সুতরাং এর বিরুদ্ধে আপিল করা যাবে না, কিন্তু কি করা যাবে? রিভিশন করা যাবে। সো থিওরি একই, আপনি রায়ের পূর্বে ক্রোকের আবেদন করেন বা আটকের আবেদন করেন, যদি মঞ্জুর হয় তাহলে আপিল, আর এই দুইটা আবেদন যদি না মঞ্জুর হয় তাহলে বাদীর প্রতিকার কি? রিভিশন। এখন আর একটা জিনিস মনে রাখা দরকার, সেটা হলো যে রায়ের পূর্বে কোনো সম্পত্তি কতদিন ক্রোক করে রাখবে। রায়ের পূর্বে কোনো সম্পত্তি কতদিন ক্রোক করে রাখবে তার কোনো নির্দিষ্ট মেয়াদ দেওয়ানি কার্যবিধিতে নাই। আদালত তার সন্তোষজনক সীমা অনুযায়ী কোনো সম্পত্তি ক্রোক করে রাখতে পারে, বুঝতে পেরেছেন? তো আমরা একটা বিগত বছরের প্রশ্ন পড়ি, দেখেন।
রায় প্রচারের পূর্বে শর্তাধীনে বিবাদী পক্ষের কোন সম্পত্তি ক্রোক সংক্রান্ত বিধান দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908 কোথায় আছে? ক্রোক বলছে এই জায়গা। এই 38 আদেশের 5, অর্ডার এই যে 21-এর 54, অর্ডার 21-এর 32, 38 আদেশের 4 কত হবে? 38 আদেশের 5। 2 নম্বর প্রশ্নটা দেখেন, একটি সহকারী জজ আদালত নিম্নের কোন সম্পত্তি রায় প্রদানের পূর্বে অগ্রিম ক্রোকের আদেশ দিতে পারে না? মনে রাখতে হবে ভিভিআই। তারপরে দেখেন, কোনটি রায়ের পূর্বে ক্রোকযোগ্য নয়? জমির ফসল। সেলফ প্র্যাকটিসে অনেক প্রশ্ন আছে, সবই ইম্পর্টেন্ট, কষ্ট করে ধরে ধরে পড়ে ফেলবেন। বিশেষ করে 14 নম্বর প্রশ্নটা যদি দেখি, রায়ের পূর্বে স্থাবর সম্পত্তি ক্রোক আদেশ দিতে পারে না কে? স্মল কজ আদালত। বাট স্মল কজ আদালত কি দিতে পারে? অস্থাবর সম্পত্তি ক্রোকের আদেশ দিতে পারে। 17 নাম্বার, এ জায়গা যা আছে সবই গুরুত্বপূর্ণ। আমরা মাগরিবের নামাজের বিরতিতে যাব। মাগরিবের নামাজের বিরতি শেষে আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয় অস্থায়ী নিষেধাজ্ঞা শুরু করব। আপাতত এতটুকুই। যদি কোনো প্রশ্ন থাকে মনে রাখেন, ক্লাস না বিরতি শেষে প্রশ্ন জিজ্ঞাসা করবেন। চলে আসি আমরা অস্থায়ী নিষেধাজ্ঞা, টেম্পোরারি ইনজাংশন। অস্থায়ী নিষেধাজ্ঞা আদেশ আসে 39, আর এর ধারা দেখেন 94 ব্র্যাকেটে সি অথবা গ। এটা স্মল লেটারের সি হবে, 94 গ। তো নিষেধাজ্ঞা আসলে কাকে বলে তার আগে জানা দরকার। নিষেধাজ্ঞাকে ইংরেজিতে বলে ইনজাংশন। আপনারা কেউ কেউ ইনজেকশনও বলে থাকেন, বাট বলবেন কি? ইনজাংশন। ইনজেকশন যেন না হয়, ঠিক আছে? তো নিষেধাজ্ঞা হলো কি? নিষেধাজ্ঞা হলো আদালতের এমন একটা আদেশ বা এমন একটা সিদ্ধান্ত যা মামলার কোনো পক্ষরে কোনো কাজ করতে বাধ্য করে বা কোনো কাজ করা থেকে কি রাখে? বিরত রাখে। তো যদি আপনাকে প্রশ্ন করে যে নিষেধাজ্ঞা কি, বলবেন যে নিষেধাজ্ঞা হলো আদালতের একটা আদেশ বা আদালতের একটা সিদ্ধান্ত যার মাধ্যমে মামলার কোনো পক্ষ কোনো কাজ করতে বাধ্য হয় অথবা কোনো কাজ করা থেকে কি বিরত থাকে। তো নিষেধাজ্ঞার আসলে এখানে যে অস্থায়ী নিষেধাজ্ঞা, এই অস্থায়ী নিষেধাজ্ঞাটা অ্যাকচুয়ালি চাওয়া হয় মামলা চলাকালীন সময়ে, মানে আপনার যে কোনো একটা মামলা থাকতে হবে, ওই মামলার মধ্যে অস্থায়ী নিষেধাজ্ঞা আপনার চাইতে হবে। কিন্তু কোন মামলা যদি অলরেডি দায়ের করা না থাকে তাহলে আপনি শুধু অস্থায়ী নিষেধাজ্ঞা দরখাস্ত দিতে পারবেন না, অর্থাৎ যে কোনো একটা মামলা অলরেডি থাকা লাগবে। এখন এই মামলাটা যে কোনো মামলা হতে পারে, দেওয়ানি মামলা হলেই হলো। তো তার আগে নিষেধাজ্ঞার মূল মামলা কখন করে এটা আমি একটু বোঝানোর স্বার্থে আপনাদের বলতেছি। নিষেধাজ্ঞা অ্যাকচুয়ালি হচ্ছে আপনার মানে সুনির্দিষ্ট প্রতিকার অনুসারে যদি বলি, স্থায়ী নিষেধাজ্ঞা, অস্থায়ী নিষেধাজ্ঞা, বাধ্যতামূলক নিষেধাজ্ঞা। স্থায়ী নিষেধাজ্ঞা কাকে বলে? যে যখন কোনো ঘটনা এখনো ঘটে নাই বা ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে, আপনার একজন বেদখলের হুমকি দিছে, আপনার একজন চুক্তি ভঙ্গের হুমকি দিছে, এখনো চুক্তি ভঙ্গ করে নাই, এখনো বেদখল করে নাই, এই পরিস্থিতিতে আপনাকে মূল মামলা দায়ের করতে হবে, সেটা হলো স্থায়ী নিষেধাজ্ঞার মামলা। ধরেন আপনি একটা দীর্ঘদিন যাবত একটা স্থাবর সম্পত্তিতে বা বাড়িতে আছেন, এখন আপনার প্রতিবেশী কয়েকজন দুষ্ট লোক এসে বলতেছে যে তুমি এই বাড়ি তাড়াতাড়ি ছেড়ে দাও, তোমার বেদখল করবো আমরা, হুমকি ধামকি দিচ্ছে। তা এই মুহূর্তে আপনার প্রতিকার হলো স্থায়ী নিষেধাজ্ঞার মামলা করা। বুঝতে পারছেন? আর অস্থায়ী নিষেধাজ্ঞা করতে হয় কোনো মামলা অলরেডি চলমান থাকে, মামলার ভিতরে কি করতে হয়? দরখাস্ত করতে হয়। একটা জিনিস মনে রাখবেন, অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্ত যে কোনো মামলায় দেওয়া যায়, এটা এতটুকু মনে রাখলেই হবে। অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্ত কেন দিবেন? অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্ত আমি এই কারণে দিব যে মামলা চলাকালীন সময়ে কেউ কোনো ঘটনা ঘটানোর আশঙ্কা দেখা দিছে, তাহলে সেই মুহূর্তে অলরেডি তো একটা মামলা চলমান আছে, আর তো মামলা করার দরকার নাই। তাহলে আমি ওই মামলার ভিতরে দিব কি? অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্ত, যাতে কেউ কোনো কি করতে না পারে, মানে ওই ক্ষতি করতে না পারে, ওই জায়গা থেকে কি থাকে? বিরত থাকে। বুঝছেন? এখন অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্ত দিলেও আপনার প্রতিপক্ষের যায় নোটিশ, মূল মামলায় যায় সমন, আর দরখাস্তে যায় কি? নোটিশ। ও হাজির হবে, শুনানি করে তারপর অস্থায়ী নিষেধাজ্ঞা দিবে, কিন্তু আপনার তো আরো দ্রুত প্রতিকার দরকার, আরো দ্রুত প্রতিকার দরকার। তাহলে সেই ক্ষেত্রে প্রতিপক্ষরে না শুনেই যে নিষেধাজ্ঞা দায়েরের সাথে সাথেই শুনানি করে যে নিষেধাজ্ঞা মঞ্জুর করে, সেটার বলে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা। বুঝতে পারছেন?
তো যদি কাউকে বলা হয় যে কোন নিষেধাজ্ঞার ক্ষেত্রে প্রতিপক্ষরে না শুনেই নিষেধাজ্ঞা দেওয়া যায়, অন্তর্বর্তীকালীন কি বলেন, অন্তর্বর্তীকালীন বা অ্যাড ইন্টারিম ইনজাংশন। তো অ্যাড ইন্টারিম ইনজাংশনের জন্য আলাদা কোনো দরখাস্ত দেওয়া লাগে না। ও অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্তে প্রেয়ার পোর্শনে লিখতে হয় যে যতদিন পর্যন্ত অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা না হচ্ছে বা অস্থায়ী নিষেধাজ্ঞা শুনানির আগ পর্যন্ত আমার পক্ষে একটা অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা মঞ্জুর করতে মর্জি হয়, না হলে আমার অস্থায়ী নিষেধাজ্ঞা যে চাইছি এটা চাই আমার প্রকৃতপক্ষে কোনো লাভ হবে না। এটাই হলো আপনার অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা। এখন নিষেধাজ্ঞা হচ্ছে এমন বড় একটা টপিক, এই টপিক নিয়ে কথা বলতে গেলেই অনেক কথা বলা লাগে, কিন্তু আসলে এখন এত কথা বলার সময়ও নাই। আর আমরা এখনো ওই যে আজকে হচ্ছে 16 তারিখ, 29/11 নিয়েই আগাচ্ছি, কারণ বাংলাদেশ বার কাউন্সিল নিয়ে তো কোনো গ্যারান্টি নাই। দেখা গেলো আমরা আস্তে আস্তে আগালাম, দেওয়ানি কার্যবিধি 22 তারিখে শেষ করলাম, ওরা নোটিশ দিয়েছে 29 তারিখে পরীক্ষা, তাহলে তো শেষ। এই কারণে যেটা না জানলেই নয়, যেটা মনে রাখবেন, অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করে অলরেডি একটা মামলা কি থাকতে হবে, চলমান থাকতে হবে। আর অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্তে কি চাওয়া যায়, অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা চাওয়া যায়। অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা কি অপরপক্ষরে শুনে না, অপরপক্ষরে শুনে না। জি, তো দেখেন নিষেধাজ্ঞা এই জায়গায় বলছে দুই প্রকার। অ্যাকচুয়ালি এই দুই প্রকার দেওয়ানি কার্যবিধির কোথাও বলে নাই, এই জায়গা হলো আপনাদের বোঝানোর স্বার্থে বলছে। নিষেধাজ্ঞা স্থায়ী নিষেধাজ্ঞার একটা কি অস্থায়ী নিষেধাজ্ঞা। বাট আমরা যদি নিষেধাজ্ঞার সামগ্রিক ভাবে ভাগ করি সুনির্দিষ্ট প্রতিকার আইন অনুসারে, সুনির্দিষ্ট প্রতিকার আইন অনুসারে নিষেধাজ্ঞা তিন প্রকার: স্থায়ী, অস্থায়ী, বাধ্যতামূলক। বুঝছেন? আচ্ছা, এখন স্থায়ী নিষেধাজ্ঞার সংজ্ঞাটা দেখি। মকদ্দমার উভয় পক্ষকে শুনে এবং মকদ্দমার গুণাগুণ মূল্যায়ন করে বিচার শেষে মকদ্দমার কোনো পক্ষকে কোনো কাজ করা হতে স্থায়ীভাবে বিরত রাখতে যে আদেশ দেওয়া হয় সেই আদেশ হলো চিরস্থায়ী নিষেধাজ্ঞা। চিরস্থায়ী নিষেধাজ্ঞাও যা, স্থায়ী নিষেধাজ্ঞাও তাই। সুনির্দিষ্ট প্রতিকার আইনের 54 থেকে 56 ধারা অনুযায়ী দেওয়া হয়। এবার আসেন অস্থায়ী নিষেধাজ্ঞা। অস্থায়ী নিষেধাজ্ঞা কি? অস্থায়ী নিষেধাজ্ঞা মকদ্দমার কোনো পক্ষকে, আন্ডারলাইন করবেন, অস্থায়ীভাবে কোনো কাজ করা হতে বিরত থাকতে আদেশ দেওয়া হয় এবং এমন আদেশ পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত কি থাকে, বলবৎ থাকে। মকদ্দমা চূড়ান্ত ভাবে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বলবৎ থাকে। তো যদি আপনাকে বলে যে অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্ত কখন করতে হবে, মামলা চলাকালীন সময় যে কোনো সময় করা যায়। অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ কতদিন বলবৎ থাকবে? পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত। সুনির্দিষ্ট প্রতিকার আইনের গোল দিবেন 53 ধারায় বলা হয়েছে অস্থায়ী নিষেধাজ্ঞা দেওয়ানি কার্যবিধির 39 আদেশ অনুযায়ী নিয়ন্ত্রিত হবে। অর্থাৎ অস্থায়ী নিষেধাজ্ঞার সংজ্ঞা দিছে হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারায়? 53 ধারায়। আর অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করে এটা হলো দেওয়ানি কার্যবিধির 39 আদেশ অনুসারে। 39 আদেশ টোটালি আলোচনা করছে অস্থায়ী নিষেধাজ্ঞা নিয়ে। এখন আমরা চলে আসি অস্থায়ী নিষেধাজ্ঞা, যে সকল ক্ষেত্রে অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা যায়। 1 ও 2 বিধি দেখেন। দেওয়ানি কার্যবিধির 39 আদেশের 1 এবং 2 বিধির অধীন আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারে। 39 আদেশের কত কত বিধি? 2। দেওয়ানি কার্যবিধির 39 আদেশের 1 বিধির অধীন আদালত গোল দেবেন স্থাবর বা অস্থাবর উভয় ক্ষেত্রে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দিতে পারে। মানে আপনি যখন অস্থায়ী নিষেধাজ্ঞাটা চাইবেন স্থাবর সম্পত্তি সংক্রান্ত বা অস্থাবর সম্পত্তি সংক্রান্ত, তখন অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করতে হবে 39 আদেশের 1-এ। বুঝছেন? অপরদিকে 39 আদেশের 2-এর 1 বিধির অধীন চুক্তিভঙ্গ, ব্রেস অফ কন্ট্রাক্ট বা ক্ষতি সাধন, দ্য কমিশন অফ এন ইনজুরি, আন্ডারলাইন করে। চুক্তিভঙ্গ এটা বলে ব্রেস অফ কন্ট্রাক্ট, আর ক্ষতি সাধন হলো কমিশন অফ এন ইনজুরি করা হতে রাখতে অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারে 2-এর 1। এখন স্থায়ী স্থাবর অস্থাবর সম্পত্তি কি? স্থাবর অস্থাবর সম্পত্তি আপনার একজন বেদখলের হুমকি দিছে, মামলা চলাকালীন সময় বেদখলের হুমকি দিছে, অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করবেন 39 আদেশের 1-এ, নাকি? আর যদি মামলা চলমান আছে এমন সময় বলতেছে যে তোমার সাথে তোমার কাজ আমি করব না, তোমার সাথে চুক্তি, তোমার বাড়ির কাজ আমি করব না, চুক্তি ভঙ্গের হুমকি দিচ্ছে বা ক্ষতি সাধনের হুমকি দিচ্ছে, তাহলে অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করতে হবে কততে? 39 আদেশের 2-এর 1। বুঝছেন? তা পরীক্ষায় যদি আসে যে অস্থায়ী নিষেধাজ্ঞা স্থাবর অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে কত ধারা? 39 আদেশের 1। আর ক্ষতি সাধন চুক্তিভঙ্গ 2-এর 1। 39 আদেশ ব্যতীত 39 আদেশে উল্লেখিত ক্ষেত্র ব্যতীত অন্যান্য কারণে বা ন্যায় বিচারের স্বার্থে গোল দিবেন 151 ধারায় অন্তর্নিহিত ক্ষমতা বলে আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারে। এছাড়াও অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারে কত ধারায়? 151 ধারায়। 151 ধারায় প্রকৃতপক্ষে যেটা আছে সেটা হলো যে আপনার
ওই যে ইনহেরেন্ট পাওয়ার সামনে আমরা পড়বো, এক্ষেত্রেও অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারে। আমরা একটু চলে আসি সম্পত্তির ক্ষেত্রে অস্থায়ী নিষেধাজ্ঞা, একটু দাঁড়ান। আচ্ছা, আমরা পড়া শুরু করি। দেখেন তো, সম্পত্তির ক্ষেত্রে অস্থায়ী নিষেধাজ্ঞা, তার আগে একটু মনে রাখবেন অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন আমাদের ধারণা হয়তো বা শুধু বাদী আবেদন করতে পারে তা না, অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন বাদীও পারে বিবাদীও পারে, যেই সংক্ষুব্ধ হবে সেই আবেদন করতে পারে। তো সম্পত্তির ক্ষেত্রে অস্থায়ী নিষেধাজ্ঞা যদি দেখেন, কোনো মকদ্দমা বিরোধীয় কোনো সম্পত্তি মকদ্দমার যে কোনো পক্ষ দেখছেন, কোনো পক্ষ মানে কি, বাদীও হতে পারে বিবাদী হতে পারে, কোনো পক্ষ কর্তৃক অপচয়, ক্ষতিগ্রস্ত, হস্তান্তরিত বা কোনো ডিগ্রি জারিতে অন্যায়ভাবে বিক্রি হওয়ার ঝুঁকির সম্মুখীন। মানে কোন স্থাবর সম্পত্তি যদি কেউ নষ্ট করে, যদি কেউ ক্ষতিগ্রস্ত করে, যদি কেউ হস্তান্তর করার উদ্যোগ নেয়, তাহলে সেই ক্ষেত্রে অস্থায়ী নিষেধাজ্ঞা আদালত যে কোনো পক্ষের আবেদনে মঞ্জুর করতে পারে। তারপরে পরেরটা, একের খ, যেটা বিবাদী তার পাওনাদারকে প্রতারিত করার উদ্দেশ্যে তার সম্পত্তি অপসারণ বা হস্তান্তর করার হুমকি দিয়েছে বা অভিপ্রায় প্রকাশ করেছে। একের খটা শুধু বিবাদীর ক্ষেত্রেই প্রযোজ্য। ওই যে বিবাদী মামলায় হেরে যাওয়ার আশঙ্কায় তার সম্পত্তি হস্তান্তর করার উদ্যোগ নিয়েছে, তাহলে ক্রোকের আবেদনও করা যায়, অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদনও করা যায়। অর্থাৎ যে পরিস্থিতিতে আপনি ক্রোকের আবেদন করবেন, ওই পরিস্থিতিতে ক্রোকের আবেদন না করে অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদনও করা যায়। বুঝতে পারছেন? সেক্ষেত্রে আদালত মকদ্দমার যে পক্ষ এমন কাজ করে বা করতে চায় তাকে উক্ত কাজ হতে বিরত রাখতে অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারে। তো এতটুকুই মনে রাখেন, এই জায়গা আর পড়বো না। তারপরে দেখেন, আর চুক্তিভঙ্গ, অবিরাম লঙ্ঘন বা পুনরাবৃত্তি রোধে নিষেধাজ্ঞা, এখানে বিস্তারিত পড়বো না, জাস্ট মনে রাখবেন চুক্তিভঙ্গ আর ক্ষতি সাধনের ক্ষেত্রে 39 আদেশের 2-1। ঠিক আছে? তাহলে 1 হচ্ছে স্থাবর অস্থাবর সম্পত্তি, আর 2-1 হচ্ছে চুক্তিভঙ্গ বা ক্ষতি সাধন হতে বিরত রাখতে অস্থায়ী নিষেধাজ্ঞা। এখন চলে আসেন অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ অমান্য করার ফলাফল। অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ অমান্য করার ফলাফল, যদি কেউ ধরেন আপনি বাদী, আপনার পক্ষে আদালত অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দিছে, এখন যারে বিরত রাখছে সে বলল যে তুই কি অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ আনছিস, আমি মানি না। তারে যা নিষেধ করছিল সে সেটা করছে, তারে বিক্রি করতে নিষেধ করছিল সে বিক্রি করছে, তারে সম্পদ দেওয়াল দিতে নিষেধ করছিল সে দেওয়াল দিছে। তাহলে আপনার প্রতিকার হচ্ছে 39 আদেশের 2-3-এ, 39 আদেশের 2-3-এ মামলা করা মিস ভায়োলেশন কেস বা মিসেলেনিয়াস ভায়োলেশন কেস। একটু লেখেন মিসেলেনিয়াস ভায়োলেশন কেস, বানানটা লেখেন MIS, ভালোভাবে শুনেন, MISCELLANEOUS, মিসেলেনিয়াস ভায়োলেশন, VIOLATION কেস, CASE। তাহলে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ অমান্য করলে যে মামলা করতে হয় সেই মামলারে কি বলে? মিসেলেনিয়াস ভায়োলেশন কেস। আপনারা যত জায়গায় বলেন না মিস কেস করছে, এই মিস শব্দের অর্থ হলো মিসেলেনিয়াস, আর এই মিসেলেনিয়াসের বাংলা হচ্ছে বিবিধ। বুঝতে পারছেন? তো তাহলে অস্থায়ী নিষেধাজ্ঞা অমান্য করলে 39 আদেশের 2-3 বিধির অধীন মামলা করা যায়, এবং নিষেধাজ্ঞার আদেশ অমান্য করলে আদালত উক্ত ব্যক্তির সম্পত্তি ক্রোক করার আদেশ দিতে পারে। যে অমান্য করলো তার সম্পত্তি কি ক্রোকের আদেশ দিবে, তাকে অনধিক 6 মাসের দেওয়ানি কারাগারে পাঠাতে পারে। তাহলে তার সম্পত্তি ক্রোক করতে পারে আর দেওয়ানি কারাগারে পাঠাতে পারে কতদিনের জন্য? 4 মাস। জেনে রাখা ভালো। 2-3 বিধির অধীন অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ অমান্য করার কারণে আদালত অমান্যকারী সম্পত্তি ক্রোকের আদেশ দিলে গোল দিবেন, তা 1 বছরের অধিক সময় বলবৎ থাকবে না। এই জায়গায় ক্রোকের আদেশ দিলে ক্রোক আদেশ বলবৎ থাকবে কতদিন? 1 বছর। যদি অমান্য করা অব্যাহত থাকে তাহলে আদালত উক্ত সম্পত্তি বিক্রয় করতে পারে। এটা আন্ডারলাইন করেন, মানে অমান্য তো করতেই আছে, সে অমান্য করা আর থামাই নাই, তাহলে কি করবে? বিক্রয় করতে পারে 39 আদেশের 2-4। তাহলে আমার খুব মানে সংক্ষেপে মনে রাখতে হবে যে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ যদি অমান্য করে তাহলে মামলা করতে হবে 39 আদেশের 2-3-এ মিসেলেনিয়াস ভায়োলেশন কেস। এই মামলার প্রেক্ষিতে তার সম্পত্তি ক্রোক করতে পারে
বা তার দেওয়ানি কারাগারে সর্বোচ্চ 6 মাস আটক রাখতে পারে। এরপরেও যদি কেউ অমান্য করা অব্যাহত রাখে তাহলে তার ক্রোক আদেশটা সর্বোচ্চ বহাল থাকবে 1 বছর। তারপরেও যদি করে তাহলে তার প্রকৃত সম্পত্তি বিক্রি করে দিবে। বিগত বছরের প্রশ্ন, দ্য কোড অফ সিভিল প্রসিডিওর 1908 এর অর্ডার 39 রুল 2 অনুযায়ী দেওয়ানি আদালত কর্তৃক আরোপিত নিষেধাজ্ঞার আদেশ ক্রমাগত লঙ্ঘনকারীকে কতদিন কারাগারে আটক রাখা যাবে? 6 মাস। তো বাদ বাকি এখানে যা আছে ইনশাল্লাহ পারবেন। আমরা চলে আসি নিষেধাজ্ঞার, যেটা চলে আসি সেটা হলো দেখেন, নিষেধাজ্ঞার আদেশ প্রদানের পূর্বে আদালত অপর পক্ষকে নোটিশ, এটা আপনাদের পুরাতন বইতে নেই, বাট মনে রাখবেন যে এখানে খুব সংক্ষেপে যে মূল মামলায় যেরকম নোটিশ সমন দেওয়া লাগে, নিষেধাজ্ঞাও কি দেওয়া লাগে? নোটিশ দেওয়া লাগে। 39 আদেশের 1 ও 2 বিধির অধীন নিষেধাজ্ঞার আদেশ প্রদানের পূর্বে আদালত অপর পক্ষকে নোটিশ প্রদান করবে এবং এই মর্মে নোটিশ প্রদান করবে। এখন দেখেন, যে ক্ষেত্রে আদালত নোটিশ পরিহার করতে পারে, বিলম্বের কারণে নিষেধাজ্ঞা মঞ্জুরের উদ্দেশ্যে পরাজিত বা ব্যর্থ হলে সেক্ষেত্রে নোটিশ পরিহার করতে পারে। একটু দাঁড়ান, আমরা যেটা মনে রাখবো, এত পড়বো না, জাস্ট এখানে আপনি লিখে রাখবেন যে নোটিশটা জারি হতে হবে 7 দিনের মধ্যে। সমন জারি হতে হবে কত দিনের মধ্যে? 30 দিন, মনে আছে? আর অস্থায়ী নিষেধাজ্ঞা 3 কতে বলতেছে নোটিশ জারি হতে হবে 7 দিন। এই 7 দিনের মধ্যে যদি বিনা জারিতে ফেরত আসে তাহলে আবার জারির আবেদন করতে হবে 7 দিনের মধ্যে। মূল মামলার ক্ষেত্রে 30 দিনের মধ্যে সমন পাঠাবে। 30 দিনের মধ্যে বিনা জারিতে ফেরত আসলে তাহলে 9 আদেশের 5 বিধিতে আবার আবেদন করতে হবে 1 মাসের মধ্যে, মনে আছে কিনা? আর অস্থায়ী নিষেধাজ্ঞার ক্ষেত্রে 7 সমন নোটিশ ইস্যু করবে কত, মানে পৌঁছাবে 7 দিন, আর বিনা জারিতে ফেরত আসলে আবার আবেদন করবে কয়দিন? 7 দিন। ধন্যবাদ। 3 কথা বলছে। আচ্ছা, এতটুকু মনে রাখলেই এই জায়গা হবে। আর যেটা মনে রাখবেন সেটা হলো 39 আদেশের 5 ক। 39 আদেশের 5 ক, 5 কতে বলছে যে আপনার সরকার সরকারের বিরুদ্ধে বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের বিরুদ্ধে যে ক্ষেত্রে উন্নয়নমূলক কাজ করতেছে তখন তারে না শুনে কোনো প্রকার অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করবে না। মানে আপনি নর্মালি যে ক্ষেত্রে কোনো আপনি অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদনটা করছেন, যে ক্ষেত্রে বিবাদী হচ্ছে সরকার, যে ক্ষেত্রে একটা উন্নয়নমূলক কাজ চলতেছে, সেই ক্ষেত্রে আপনার আপনার পক্ষে অস্থায়ী নিষেধাজ্ঞা মানে অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করবে, বাট অবশ্যই সরকারের শুনে। সরকারের না শুনে এ জায়গা কোনো অস্থায়ী বা অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা মঞ্জুর করবে না। তো এটা বলা আছে কততে? 5 ক। 5 ক মানে সরকার বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এরা যদি কোনো উন্নয়নমূলক বিদেশি কোনো মানে প্রতিষ্ঠান যদি কোনো কাজ করে উন্নয়নমূলক কাজ, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই তাকে শুনেই অস্থায়ী নিষেধাজ্ঞাটা মঞ্জুর করবে, এর আগে কিন্তু মঞ্জুর করবে না। জি, আসসালামু আলাইকুম। আচ্ছা, তাহলে আপনি যেটা মনে রাখবেন, অস্থায়ী নিষেধাজ্ঞা 39 আদেশের 1, স্থাবর অস্থাবর সম্পত্তি প্রতিসাধন চুক্তিভঙ্গ 39 আদেশের 2-1, অমান্য করলে মিস ভায়োলেশন কেস 39 আদেশের 2-3, এরপরে অমান্য করা বিদ্যমান থাকলে বিক্রি করে দিবে 39 আদেশের 2-4। এরপরে অস্থায়ী নিষেধাজ্ঞার নোটিশ ইস্যু করতে হবে 7 দিনের মধ্যে, বিনা জারিতে ফেরত আসলে আবার 7 দিন 39 আদেশের 3 ক। যে বিধিটা আমরা পড়ি নাই সেটা হলো 39 আদেশের 4। 39 আদেশের 4 বিধি একটা আছে এখানে, খুব সংক্ষেপে বলে রাখি যে যার বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা হলো সে তার প্রতিকার কি? তার প্রতিকার হলো 39 আদেশের 4 বিধিতে সে অস্থায়ী নিষেধাজ্ঞাটা বাতিল বা পরিবর্তনের আবেদন করতে পারে। কততে? 39 আদেশের 4-এ। 39 আদেশের 4 বিধিতে সে বাতিল বা পরিবর্তনের আবেদন করতে পারে। আর
অস্থায়ী নিষেধাজ্ঞার ক্ষেত্রে মজার বিষয় হলো, অস্থায়ী নিষেধাজ্ঞার ক্ষেত্রে 1, 2, 4, 10 39 এক বিধি, 2 বিধি, 4 বিধি, 10 বিধি, এই 4টা বিধি হলো আপিলযোগ্য আদেশ। তাতে সে মঞ্জুর হোক আর অন্যান্য জায়গায় আমার হিসাব রাখতে হয় যে মঞ্জুর হয়েছে নাকি নাম মঞ্জুর হয়েছে, বাট 39 যাই আসুক না কেন চোখ বন্ধ করে কি আপিল, যদি সেটা 1 বিধি, 2 বিধি, 4 বিধি বা 10 বিধির মধ্যে পড়ে। বুঝতে পারছেন? তাহলে অস্থায়ী নিষেধাজ্ঞা যার বিরুদ্ধে দেয়া হলো তার প্রতিকার 39 কততে? 4-এ। সে অস্থায়ী নিষেধাজ্ঞা বাতিল চাবে বা পরিবর্তন চাবে কোন আদালতে? যে আদালত দিয়েছে সেই আদালতে। সে আদালত যদি অস্থায়ী নিষেধাজ্ঞা বাতিল না করে, আপিল। বা আমি 39 অস্থায়ী নিষেধাজ্ঞা চাইছিলাম, দেয় নাই, আমার প্রতিকার কি? আপিল। দিছে, অপর পক্ষের প্রতিকার কি? আপিল। বাতিলের আবেদন করতে, করে নাই, প্রতিকার কি? আপিল। 1, 2, 4, 10 আপিলযোগ্য আদেশ। তো এরপরে এখানে একটা কথা আছে, 95 ধারায় চলে আসি। অপর্যাপ্ত কারণে গ্রেফতার, ক্রোক বা নিষেধাজ্ঞার আদেশ লাভ করলে ক্ষতিপূরণ। অপর্যাপ্ত কারণে ওর 3টা বিষয়: গ্রেফতার, ক্রোক বা নিষেধাজ্ঞার আদেশ লাভ করলে ক্ষতিপূরণ। কত ধারায় আছে? 95 ধারায়। আচ্ছা, তার আগে একটা কথা বলে রাখি, যে পড়ি নাই, 39 আদেশের 5 কতে আছে যে আপনি বাদী, আপনার বিরুদ্ধে, আপনার পক্ষে অস্থায়ী নিষেধাজ্ঞা আসলো, মূল মামলায় আপনি হেরে গেছেন, তাহলে বিবাদী বলতে পারে যে অনার, মূল মামলায় তো বাদী ঠিকই হারিয়ে গেছে, কিন্তু মামলা চলাকালীন সময় তো দীর্ঘদিন যেমন আমার অস্থায়ী নিষেধাজ্ঞা দিয়ে আমার কাজকর্ম থামাই রাখছেন, তাহলে আমি ক্ষতিপূরণ চাই 5,000, 10,000 টাকা। কত টাকা? অস্থায়ী নিষেধাজ্ঞার ক্ষেত্রে 39 আদেশের 5 কতে সর্বোচ্চ ক্ষতিপূরণমূলক খরচ কত? 10,000। এটা থিওরি হলো, যে পক্ষের অনুকূলে অস্থায়ী নিষেধাজ্ঞা দিছিল মূল মামলায় সেই পক্ষ কি হেরে গেছে, তাহলে সে অপর পক্ষের ক্ষতিপূরণ দিবে কত? 10,000। 39 আদেশের কত ক? 5 ক। 39 আদেশের 5 ক। তো আমরা চলে আসি ধারা 95। 95তে যে মাত্র দাগাইলাম, অপর্যাপ্ত কারণে গ্রেফতার, ক্রোক বা নিষেধাজ্ঞার আদেশ লাভ করিলে ক্ষতিপূরণ। এটা হলো, দেখেন, রায়ের পূর্বে ক্রোক কার পক্ষে দেয়? বাদী। রায়ের পূর্বে আটক কার পক্ষে দেয়? বাদী। অস্থায়ী নিষেধাজ্ঞা বাদীর পক্ষে হইতে পারে, বিবাদীর পক্ষ। ধরেন বাদী পাইছে, মূল মামলায় রায়ের পূর্বে ক্রোক মানে করছিল বিবাদীর সম্পত্তিতে, কিন্তু ওই মামলায় বাদী হারিয়ে গেছে, বা মূল মামলায় বিবাদীর আটক করছিল, রায়ের পূর্বে আটক করছিল, কিন্তু ওই মামলায় বাদী হেরে গেছে, তখন আদালত বাদীরে বলবে যে তুমি তো ঠিকই রায়ের পূর্বে ক্রোক, রায়ের পূর্বে আটক এগুলোর সুবিধা নিছো, বাট মূল মামলায় তো তুমি ঠিকই হেরে গেলা, তাহলে তুমি ক্ষতিপূরণমূলক খরচ দিবা 10,000 টাকা। কাকে? বিবাদীকে। কত ধারায়? 95 ধারায়। এই যে অপর্যাপ্ত কারণে গ্রেফতার করুক বা নিষেধাজ্ঞা আদেশ লাভ করলে, একেবারে লাস্টের লাইনটা পড়ি, যুক্তিসঙ্গত রূপে অনধিক কত? 10,000 টাকা খেসারত বা ক্ষতিপূরণের আদেশ দিতে পারে। বুঝতে পারছেন? বাট গতকাল যে আমরা পড়ছি, গতদিন সর্বোচ্চ ক্ষতিপূরণমূলক খরচ কত? 50,000। কিন্তু এই জায়গায় এখনো 95তে 10,000ই আছে, বা 39 আদেশের 5 কতে 10,000ই। এই লুৎফর সাহেব, এই 10,000 টাকা ক্ষতিপূরণ কে কারা দিবে, কোন সময়? বুঝতেন কিনা? কেন দিবে? ভিতরের কাহিনী বলেন। এই থামেন, যারে জিজ্ঞেস করবো সে বলবেন। পীযূষ কি বলেন? পীযূষ বলেন। পাকিস্তানের একটা ছোট বালক আছে, ইউটিউবে গিয়ে সার্চ দিবেন, ওর একটা ফেমাস ডায়লগ আছে, পিছে তো দেখো। আর আপনাদের বলি কিছু তো বলো, মানে কিছু তো বলেন, পিছে দেখা লাগবে না, কিছু বলেন, ভুল হোক সঠিক হোক একটা কিছু বলেন। হ্যাঁ বলেন। তাও ক্লিয়ার হলো না, শাক পাতা খাইতে হবে তাহলে ক্লিয়ার হবে। তাই বিমল সাহেব বলেন। বলতে পারবে না? এই বলেন, এই আফরোজা বলেন।
মাহবুব সাহেব, মাহবুব সাহেব, আপনি কি আরো একটু পরিষ্কার করে বলতে পারবেন কিনা? হ্যাঁ, এজন্য বিবাদী তো অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, হ্যাঁ, যে কারণে এখন আদালত বাদীকে 10,000 টাকা মূল মামলায় আটকের আদেশ, ক্রোকের আদেশ, অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ বাদীর পক্ষে এসেছিল, কিন্তু মূল মামলায় বাদী হেরে গেছে। তাহলে এই ক্ষেত্রে বাদীরে বলবে যে মূল মামলায় তো তুমি ঠিকই এইসব আদেশের সুবিধা নিছো, তাহলে এখন তুমি ক্ষতিপূরণ দিবা 10,000 টাকা কাকে? বিবাদী। এই তো কথা। কত দাঁড়ায়? 95 দাঁড়ায়। মানে মূল মামলা আমার পক্ষে আসছিল, কিন্তু মূল মামলা আমি হেরে গেছি। মূল মামলায় যে এই আদেশগুলা আমার পক্ষে আসছিল, কিন্তু আমি মূল মামলায় হেরে গেছি, তাহলে আমি ক্ষতিপূরণমূলক খরচ দেবো কত টাকা? 10,000 টাকা। এই হলো কাহিনী। বুঝছেন তানবিন সাহেব? উনি মনে মনে ভাবতেছে আমি বেঁচে গেছি, আজকে আমার পর্যন্ত আসতেছে না। আচ্ছা, দেখেন বিগত বছরের প্রশ্ন দেখেন। দ্য কোড অফ সিভিল প্রসিডিওর 1908 এর কোন বিধানটি নিষেধাজ্ঞা সম্পর্কিত নয়? এটা খুব ইজি, দেখেন, না বুঝলে অনেক মানে কঠিন। দেখেন, এই অনেকে আপনারা আমার একটা ক্লাস এডেরও করে নিতে হবে, যে এই জায়গায় অনেকে ভাবে যে এক্স 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 এই দ্বারা কি বুঝবো, এ তো মাথায় টোকে না, ঠিক আছে? So, এই জায়গা হলো 39-27 1 আর 2, এই জায়গা কি আছে? অস্থায়ী নিষেধাজ্ঞা। তাহলে 39-27 এই যে রুল 5, 39-27 হলেই তো সেটা অস্থায়ী নিষেধাজ্ঞা, এই জায়গায় অস্থায়ী নিষেধাজ্ঞা আছে। 94C, এই জায়গায় অস্থায়ী নিষেধাজ্ঞা আছে। দেখেন 94 এবিসিডি মনে রাখা খুব সহজ। প্রথমে আমরা পড়ছিলাম 38-27 আটক, তারপরে ছিলাম ক্রোক, তারপরে পড়ছিল 39-27 অস্থায়ী নিষেধাজ্ঞা। সো আপনি এটা মনে রাখবেন, 94A রায়ের পূর্বে আটক, 94B রায়ের পূর্বে ক্রোক, আর অস্থায়ী নিষেধাজ্ঞা 94C। তাহলে এই জায়গা 94C-তেও কি আছে? অস্থায়ী নিষেধাজ্ঞা আছে। 94-তে কি? তা আমার দরকার নাই, এই তিনটা যেহেতু উত্তর হচ্ছে না, তাহলে উত্তর কত? 94E। আপনি কখনো কখনো এমসিকিউ পরীক্ষা দিতে গিয়ে এরকম দেখবেন যে কোনটা উত্তর সেটা আপনি জানেন, বাদ বাকি তিনটা সম্পর্কে আমার ধারণা নাই। আবার কখনো দেখবেন কোন তিনটে উত্তর হচ্ছে না সেটা আপনি জানেন, তাহলে যেটা জানেন না সেটা কি? এই পোকা কত আসছে তরকারি খুলে একটু দেখেন কেমন অবস্থা, অত খুলে দেখেন, ভালোভাবে দেখা যাচ্ছে না, কাজগুলা না। আচ্ছা, সেলফ প্র্যাকটিসের 3 নাম্বার প্রশ্নটা দেখেন। অস্থায়ী নিষেধাজ্ঞা নিয়ন্ত্রিত হয়, অস্থায়ী নিষেধাজ্ঞার সংজ্ঞা দিছে সুনির্দিষ্ট প্রতিকারণে, নিয়ন্ত্রিত হয় কি? তেমনি কার্যবিধি দ্বারা। বাদ বাকি অনেক প্রশ্ন আছে, ধৈর্য ধরে ধরে আস্তে আস্তে পড়ে ফেলবেন। যারা যারা এই যে প্রশ্ন বোঝার পরে উত্তর দিতে পারেন না, আপনারা তো প্রশ্নও পারেন না যে স্যার আমি এটা বুঝি নাই, কি বলবো, তাও তো বলেন না। কোর্টে তো আপনারা মক্কেলের সামনে এরকম চুপ থাকেন না, আমি জানি। ওই জায়গায় তো কথা যা বেরোয় না সেটাও জোরপূর্বক বের করেন, আর এই জায়গা আপনাদের কথা বের হয় না। দেখেন, আমরা 40 চলে আসি। রিসিভার বা তত্ত্বাবধায়ক নিয়োগ, এটার উপরে লেখেন 94D, আদেশ 40 আর ধারা 94 কত? টি। এই ডি আসবে কিসে? বড় ডি না ছোট ডি? বড় ডি। এই ডি আসবে বড় ডি না? বিরন বলছে, বলে না, মুখ ফুটে একটা কথা বলছে। এটা ব্র্যাকেটে আসবে ছোট হাতের টি। এখন আমরা চলে আসি রিসিভার আসলে কে। গতকাল আমরা কমিশন পড়ছি, গতকালই পড়ছি বোধহয়। লালন সাহেব, কমিশন কাকে বলে? জোরে বলেন। আদালত নিয়োগ করে কাউকে, কেন? কোনো তদন্ত করার জন্য সে কারো কোনো খুন করছে কিনা? তাহলে ইন্সপেকশন আছে। লোকাল ইন্সপেকশন কোথায় আছে?
26-27 কি লোকাল ইন্সপেকশন আছে? বলেন, নোমান ফারুক বলেন। হ্যাঁ, সহজে বলবেন যে যে কাজটা আদালত করার কথা আদালত পারতেছে না, ওই কাজটা করায় জারি দিয়ে তারাই বলে কি কমিশন। অ্যাডভোকেট কমিশনার শুনছেন না? সে হচ্ছে কমিশন 75 ধারায় 4টা ক্ষেত্রে: জবানবন্দি গ্রহণের জন্য, তদন্তের জন্য, হিসাবের খাতা পরীক্ষার জন্য, আর সম্পত্তি কি বাটোয়ারা। আজকে আমরা বলবো রিসিভার 40 আদেশ, আর 94 কত টি। তো রিসিভার হলো কমিশনের মতোই, বাট কমিশন না। রিসিভার যখন কোনো সম্পত্তি ক্রোক করা হয়, ক্রোক করে ওই সম্পত্তি তো একজনের দেখাশোনা করা লাগবে, তখন ওই সম্পত্তি দেখাশোনার জন্য আদালত যারা দায়িত্ব দেয় তারাই কি বলে রিসিভার। বুঝতে পারছেন? ধরেন এই যে আমাদের সাবেক পুলিশের আইজিপি বেনজির আহমেদ, ওনার যে সাবানা পার্ক আছে আমাদের গোপালগঞ্জে, এই সম্পত্তি ক্রোক করা হয়েছে। ক্রোক করে এটা দেখাশোনার দায়িত্ব রিসিভার নিয়োগ করছে জেলা প্রশাসন, এটা দেখাশোনার। তাহলে রিসিভারের জায়গাকে গোপালগঞ্জ জেলা প্রশাসন। বুঝতে পারছেন? আপনি একটা সম্পত্তি থেকে বেদখল হয়েছেন, বেদখল হওয়ার পরে আপনি তো দখল পুনরুদ্ধারের মামলা করছেন। দখল পুনরুদ্ধার মামলার সাথে সাথে আপনি আবেদন করছেন যে ইওর অনার, আমি মধ্যবর্তী মুনাফাও চাই, কারণ ও আমার বেদখল করে আমার জমিতে অনেক ফ্ল্যাট আছে, ও ভাড়া দিয়ে টাকা আদায় করবে, তারপরে অনেক গাছগাছালি আছে, এগুলো বিক্রি করে ও যেহেতু টাকা পয়সা নিবে, তো আমি মধ্যবর্তী মুনাফা আনুমানিক 1 কোটি টাকা দাবি করতেছি। এবং সেই সাথে সাথে আলাদা একটা দরখাস্ত দিয়েছি রিসিভার নিয়োগের। কেন? যে রনার এই রিসিভার নিয়োগ করেন, রিসিভার মামলা যতদিন চলমান থাকে ততদিন যেন এই সম্পত্তি থেকে কত টাকা সে লাভ করতেছে এই হিসাবটা যাতে রাখে কে, রিসিভার। বুঝতে পারছেন? তাহলে রিসিভারের আবেদন, রিসিভার নিয়োগের আবেদন বাদীও করতে পারে, বিবাদীও করতে পারে। আর রিসিভারের সম্পর্কে আছে দেওয়ানি কার্যবিধির কত আদেশে? 40 আদেশে। অনেকে আপনারা কমিশন এবং রিসিভার এই দুইটা বিষয় একত্রিত করে ফেলেন। কমিশন হলো আদালতের কাজ যে করে কমিশন, আর রিসিভার কিন্তু আদালতের কাজ করতেছে না, সে তার স্বতন্ত্র কাজই করতেছে, তার একটা স্বতন্ত্র কাজের জন্য আলাদা আদালত নিয়োগ দিয়েছে। তো প্রথমে আসেন রিসিভার হলো, আর এখানে একটু লিখে রাখবেন এসআর একটা 44 ধারা, সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারা? 44 ধারা। রিসিভার হলো আদালত কর্তৃক নিয়োগকৃত স্বার্থবিহীন ব্যক্তি যে বিরোধী ও সম্পত্তি রক্ষণাবেক্ষণ, সংরক্ষণ, ভাড়া, লাভ, খাজনা আদায় বা দায় পরিশোধ করে থাকে। সো আমরা চলে আসি রিসিভার নিয়োগ বিধি 1। আদালত ন্যায়সঙ্গত বা যুক্তিসঙ্গত মনে করলে এটা গোল দিবেন ডিক্রির পূর্বে বা পরে, ডিক্রির পূর্বে বা পরে, এতটুকুই। এক বিধিতে হলো রিসিভার নিয়োগ, রিসিভার নিয়োগ দিতে পারে কখন? ডিগ্রি প্রদানের পূর্বে বা ডিগ্রি প্রদানের পরে। কিন্তু ওই যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 44 ধারা রাখছেন না, 44, ওই জায়গায় একটু লিখে রাখেন মামলা চলমান অবস্থায়। 44-এর ওই জায়গায় ব্র্যাকেটে লিখবেন 44, মামলা চলমান অবস্থায়। লিখেছেন? বিধি 2 দিয়ে লেখেন পারিশ্রমিক। বিধি 2 পারিশ্রমিক। লিখছেন? দায়িত্ব লেখা আছে না, দায়িত্ব? দায়িত্বের পাশে লেখেন বিধি 3। বিধি কত? 3। বিধি 4 দিয়ে লেখেন অপসারণ।
তাহলে রিসিভার নিয়োগ বিধি কত? এক। এক। পারিশ্রমিক কত? দুই। দুই। দায়িত্ব কর্তব্য কত? তিন। অপসারণ কত? চার। চার। জেনে রাখা ভালো, আদালত একটি সাধারণ বা বিশেষ আদেশ দ্বারা রিসিভারের জন্য পারিশ্রমিক ধার্য করতে পারেন, এটা তো আমরা জানি। যেটা লাস্টের পয়েন্টটা, সরকার রাজস্ব প্রদানকারী ভূমির ক্ষেত্রে কালেক্টরকে রিসিভার হিসেবে নিয়োগ দিতে পারে, এটা হলো বিধি 5। রাজস্ব প্রদানকারী ভূমির ক্ষেত্রে রিসিভার হবে কে? কালেক্টর। বলেন ওমর ফারুক। রিসিভারের পারিশ্রমিক, জি। রাজস্ব প্রদানকারী ভূমির ক্ষেত্রে কালেক্টরকে রিসিভার হিসেবে নিয়োগ করতে পারবে। পরীক্ষায় প্রশ্ন আসবে যে রাজস্ব প্রদানকারী ভূমির ক্ষেত্রে রিসিভার নিয়োগ করতে পারে কারে? কালেক্টরকে। কত বিধিতে আছে? 5 বিধি। এবং লাস্টে আরেকটা পয়েন্ট লিখবেন যে 1 ও 4 বিধি হলো আপিলযোগ্য আদেশ। 1 ও 4 বিধি হলো আপিলযোগ্য আদেশ, তাতে মঞ্জুর না মঞ্জুর যাই হোক না কেন, 1 ও 4 বিধি হচ্ছে আপিলযোগ্য আদেশ, মঞ্জুর না মঞ্জুর যাই হোক না কেন। তাহলে আপিলযোগ্য আদেশ কত কত বিধি? 1 ও 4। যদি একজন রিসিভার নিয়োগের আবেদন করছে, নামঞ্জুর করছে, আপিল। মঞ্জুর করছে, আপিল। রিসিভার অপসারণের আবেদন করছে, মঞ্জুর করছে, আপিল। নামঞ্জুর করছে, কি? আপিল। রিসিভারের অপসারণ করে ফেলছে, রিসিভারের প্রতিকার কি? আপিল। কারণ 1 এ আছে নিয়োগ, 4 এ আছে অপসারণ। বিগত বছর প্রশ্ন দেখেন, রিসিভার নিয়োগ দেওয়া হয় দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908 এর ড্যাশ অনুযায়ী। 40-27 বিধি কত? 1। তারপরে দেখেন, রিসিভার নিয়োগ করা যেতে পারে ডিক্রির পূর্বে বা পরে। বাদ বাকি যা আছে আমরা ইনশাল্লাহ পারবো। তো তাহলে পীযুষ সাহেব, রিসিভার কাকে বলে? পীযুষ, রিসিভার কারে বলে বলেন, কিছু তো বলেন। করাইছে। আখিনুর কি বলেন? বলেন যে পীযুষের নিয়তে নিয়ত। জি। মিলন কি হবে তাইলে? প্রকৃত সম্পত্তি দেখাশোনার দায়িত্ব হোক বা বিশেষ কাজের জন্য তারা নিয়োগ করতে পারে। আর যে কাজটা আদালত করে সেই কাজটা যদি অন্য কাউরি দিয়ে করায় আদালত, সেটা কিন্তু রিসিভার না, সেটা কি? কমিশন। নওশরুজ্জামান স্যারের কাছে আপনার নিয়ে যাব, ওনার জুনিয়র আপনি, গোপালগঞ্জের ওয়ান অফ দা সিনিয়র লয়ার, মানে অ্যাডভোকেট। স্যারের তো প্র্যাকটিসের মাত্র 50 বছরের বেশি, আর উনি তো ছেড়ে দিয়েছে, উকালতি তো কেউ পারে না। তার সাথে সাথে আপনি কাজ করেন, আর আপনি এই জায়গা বলতেছি আপনি রিসিভার চেনেন না। আপনারা রিসিভার চিনানোর জন্য আমি রিসিভার নিয়োগ করব, সে দিন ভরে আপনারা রিসিভার বুঝাবে যে রিসিভার কে। বুঝছেন? আচ্ছা, আমরা আপিলে চলে আসি। আপিল, আপিল খুব সহজ। আপিলের কোনো সংজ্ঞা আমাদের দেওয়ানি কার্যবিধিতে দেয় নাই। যদি আপনারা বলে আপিল কাকে বলে, বলবেন যে আদালতের কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে যদি কেউ সংক্ষুব্ধ হয়, তাহলে ওই সিদ্ধান্ত বাতিল বা পরিবর্তনের জন্য উচ্চ আদালতে যে আবেদন করে তারাই কি বলে? আপিল। আমাদের দেওয়ানি কার্যবিধিতে আপিল আপিল ক্ষমতা আছে 2টা আদালতের, খুব সহজ। ফৌজদারির মতো প্যাচগোছ নাই। আপিল আছে 2টা আদালতের, একটা হলো জেলা জজ আর একটা কি? হাইকোর্ট বিভাগ। যদি 5 কোটি টাকা পর্যন্ত মামলার মূল্যমান হয়, তাহলে আপিল হবে জেলা জজের কাছে, আর 5 কোটি টাকার বেশি হলে হাইকোর্ট। এই তো কথা। তাতে সেটা আদেশ হোক আর ডিক্রি হোক, 5 কোটি টাকা পর্যন্ত জেলা জজ, আর 5 কোটি টাকার বেশি হলে হাইকোর্ট। সো আমরা এখানে একটা ছক আছে, এই ছকটা একটু দেখবো। দেখেন,
96 থেকে 99 আদি ডিগ্রি হতে আপিল পাইছেন? এই 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 বাম বাম সাইড থেকে একটা তীর চিহ্ন টেনে এনে 41-এর সাথে লাগাই দেন তীর চিহ্ন দিয়া, মানে 96 থেকে 99 ধারায় যে কথা বলছে সেম কথাগুলো বলছে কত আদেশে? 41 আদেশে। তাহলে মূল বা আদি ডিগ্রি হতে আপিল। আদি ডিগ্রি মানে হলো বিচার আদালত, মূল আদালত বিচার করে যে ডিগ্রি দিছে সেটা হলো আদি ডিগ্রি। তাহলে আদি ডিগ্রি হতে আপিল আছে 96 থেকে 99, আর আদেশ কত? 41। এরপরে আসেন 104 থেকে 106 আদেশ হতে আপিল, অ্যাপিলস ফ্রম অর্ডার কত থেকে কত? 104 থেকে 106। এটারও বাম সাইডে তীর চিহ্ন দিয়ে লাগাই দেন 41 আদেশের সাথে। আদেশ হতে আপিল, অ্যাপিলস ফ্রম অর্ডার। তাহলে 104 থেকে 106 ধারায় যে কথাগুলো বলা আছে সেম কথাগুলো বলা আছে কত আদেশে? 43 আদেশে। তারপরে 109 থেকে 112 দেখছেন আপিল বিভাগে আপিল, আপিলস টু দ্য অ্যাপিলেট ডিভিশন। এর নিচে লেখেন অর্ডার 45। অর্ডার 45 মানে আপিল বিভাগে আপিল 109 থেকে 112 ধারায় আছে। আর আদেশের কথা যদি বলি কত আদেশে? 45 আদেশে। সবশেষে দেখেন আদেশ 44 নিঃস্ব ব্যক্তির আপিল, প্রপার আপিলস। নিঃস্ব ব্যক্তি মনে রাখা খুব সহজ, সেটা হলো মূল মামলার ক্ষেত্রে 33, আপিলের ক্ষেত্রে 44। আর সবার নিচে লেখেন আদেশ 42। আদেশ 42 আপিলের ডিক্রি হতে আপিল, আপিলের ডিক্রি হতে আপিল। আপিলের ডিক্রি হতে আপিল। জি জি দেখেন দেওয়ানি কার্যবিধিতে দ্বিতীয় আপিল করা যায় না। মানে আপনি সরকারি জজের ডিক্রিতে আপিল করছেন, জেলা জজের কাছে জেলা জজের ডিক্রি বহাল রাখছে, হাইকোর্টে দ্বিতীয় আপিল করা যায় না। তো একটা পর্যায়ে যেত ওই 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 আপিলের ডিক্রির বিরুদ্ধে আপিল সংক্রান্ত বিধান ছিল আদেশ 42-এ। 42 আদেশ বাতিল করে নাই, তবে এর কার্যকারিতা নাই। যদি বলেন স্যার বাতিল করে নাই কার্যকারিতা নাই, এটার অর্থ কি? এটার অর্থ হলো যে আপনার একটা জামা খুব পছন্দের, এখন আর আপনার গায়ে হয় না, কিন্তু আলমারিতে সাজাই রেখে দিছেন, এটা হচ্ছে কার্যকারিতা নাই। তো তাহলে আমি মনে রাখবো আদি ডিক্রি হতে আপিল 96 থেকে 99, আদেশ কত? 41। আদেশ হতে আপিল 104 থেকে 106, আর আদেশ কত? 43। আপিল বিভাগে আপিল 109 থেকে 112, আদেশ কত? 45। নিঃস্ব ব্যক্তির আপিল কত? 44 আদেশ। আর আপিলের ডিক্রি হতে আপিল 42। 42 আদেশের কোনো কার্যকারিতা নেই। তো এখন আমরা যদি দেখি যে আপিল কি, আপিলের সংজ্ঞা অলরেডি আমি বলে ফেলছি যে নিম্ন নিম্ন আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে যে আবেদন করে এটারে বলে আপিল। একটা জিনিস মনে রাখবেন, আপিল হচ্ছে একটা কায়েমি অধিকার। কায়েমি অধিকার মানে হচ্ছে যে অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যায় না। আপিল ঘটনার ক্ষেত্রে হতে পারে, আইনের ক্ষেত্রে হতে পারে, কিন্তু রিভিশন হয় শুধুমাত্র আইনগত ভুলের কারণে, এবং আইনগত ভুলের কারণে কি ব্যর্থ হতে হবে? ন্যায় বিচার ব্যর্থ হতে হবে। তো চলে আসি কে আপিল দায়ের করতে পারে। কে আপিল দায়ের করতে পারে সেটা 96 ধারায় কিছু বলে নাই, বাট খুব সহজে যদি বলি যে ওই আদেশ বা ডিক্রি দ্বারা যে অ্যাগ্রিভ বা সংক্ষুব্ধ হবে সেই আপিল করতে পারে, তাতে সে মামলার পক্ষ হোক বা না হোক। একটা মামলার পক্ষ লালন আর আবুল হোসেন খান, ওই মামলায় পূর্ণ কোনো পক্ষ না, কিন্তু ওই মামলার কোনো আদেশ বা ডিক্রি দ্বারা যদি পূর্ণ ক্ষতিগ্রস্ত হয় ওই মামলায় পূর্ণ আপিল করতে পারবে। আপিলের এখতিয়ার পরের পেজে চলে আসেন। এটা আমরা জানি 5 কোটি টাকার বেশি হলে কোথায়? হাইকোর্টে। আর 5 কোটি টাকা পর্যন্ত হলে জেলা জজ। এছাড়া জেনে রাখা ভালোর বিগত বছরের উপরের সর্বশেষ প্রশ্নটা, পয়েন্টটা, যে
জেলা জজের কাছে আপিল করতে 152 অনুচ্ছেদ অনুসারে 30 দিন, আর হাইকোর্টে আপিল করতে হয় 156 অনুচ্ছেদ অনুসারে কত দিন? 90 দিন। জেলা জজের কাছে আপিল করতে হবে 152 অনুচ্ছেদ অনুসারে কত দিন? 30 দিন। আর হাইকোর্টে আপিল করতে হবে 156 অনুচ্ছেদ অনুসারে 90 দিন। এটাই মনে রেখেন। বিগত বছরের প্রশ্ন পড়ে ফেলবেন। আসেন যে সকল ক্ষেত্রে আপিল করা যায় এই জায়গা চলে আসি। মূল বা আদি ডিক্রির বিরুদ্ধে আপিল 96 থেকে 99, আদেশ কত? 41। আর আদেশের বিরুদ্ধে আপিল 104 থেকে 106, আদেশ কত? 43। তো প্রথমে আমরা চলে আসি ধারা 96। মূল ডিক্রির বিরুদ্ধে আপিল, আপিল ফ্রম অরিজিনাল ডিক্রি। দেওয়ানি কার্যবিধির 96 ধারায় বলা হয়েছে আদি এখতিয়ার প্রয়োগকারী আদালত কর্তৃক প্রত্যেক ডিক্রি হতে আপিল শ্রবণের ক্ষমতা সম্পন্ন আদালতে আপিল দায়ের করতে হবে। এখানে বলেছে যে আদি এখতিয়ার প্রয়োগকারী আদালত কোনো ডিক্রি দিলেই সেটার বিরুদ্ধে আপিল করা যাবে। 96(1). 96(2) দেখেন, একতরফা মূল ডিক্রির বিরুদ্ধে আপিল করা যায়। একতরফা মূল ডিক্রি হতেও আপিল করা যায়। এটা ইম্পর্টেন্ট, মনে রাখবেন যে একতরফা ডিক্রির বিরুদ্ধে হতে আপিল করা যায়। এই কথাটা কোথায় বলা আছে? 96 কত? 96(2)। 3 নাম্বার, পক্ষগণের সম্মতিতে আদালত কোনো ডিক্রি প্রদান করে থাকলে তা হতে আপিল চলবে না। 3 নাম্বার ইম্পর্টেন্ট। পক্ষগণের সম্মতিতে মানে সোলে ডিক্রির বিরুদ্ধে আপিল চলে না, এটা বলছে 96(3). সোলে ডিক্রির বিরুদ্ধে আপিল চলে না, কোথায় বলেছে? 96(3). তাহলে একতরফা ডিক্রির বিরুদ্ধে আপিল চলে 96(2). আদি ডিক্রির বিরুদ্ধে আপিল চলে 96(1). সোলে ডিক্রির বিরুদ্ধে আপিল চলে না 96(3). যে ডিক্রির বিরুদ্ধে আপিল করা আইনে নিষেধ, এটা একটু চলে আসি। যে ডিক্রির বিরুদ্ধে আপিল করা আইনে নিষেধ, যে ডিক্রির বিরুদ্ধে আপিল করা আইনে নিষেধ, এটা আপনি জানেন। আমরা কিভাবে জানি দেখেন, আমরা পড়ে আসছি মধ্যস্থতায় ডিক্রি দিলে আপিল করা যায় না, সোলে ডিক্রি দিলে আপিল করা যায় না, আপিল আদালত ডিক্রি দিলে আপিল করা যায় না। মানে আপিল আদালত যদি ডিক্রি দেয় ওই ডিক্রির বিরুদ্ধে আপিল করা যাবে না। তাহলে এই তিনটার বিরুদ্ধে আপিল করা যায় না। সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারায় ডিক্রি দিলে আপিল করা যায় না। আর ক্ষুদ্র এখতিয়ার সম্পন্ন আদালত কোনো ডিক্রি দিলে ওটার বিরুদ্ধে আপিল করা যায় না। এছাড়া আর বাদ বাকি সকল ক্ষেত্রে কি করা যায়? আপিল করা যায়। তো এখানে 1 নম্বরে এই যে দেখেন সুনির্দিষ্ট প্রতিকারের 9 ধারা, বিস্তারিত পড়বো না। 2 নম্বরে বলছে 96(3). 96(3) কি আছে? কম্প্রোমাইজ ডিক্রি। 3 নম্বরে বলছে দেখেন ক্ষুদ্র এখতিয়ার সম্পন্ন আদালতের প্রদত্ত কোনো ডিক্রির বিরুদ্ধে আপিল করা যায় না। আর 4 নম্বরে বলছে আপিল শুনানি শেষে আপিল আদালত যে ডিক্রি দেয় এটার বিরুদ্ধেও কি আপিল করা যায় না। ভাইবা বোর্ডে অনেক সময় জিজ্ঞেস করে যে কোন কোন ক্ষেত্রে আপিল করা যায় না। সোলে ডিক্রির বিরুদ্ধে যায় না, মধ্যস্থতার বিরুদ্ধে যায় না, এছাড়া একটা 9 ধারার বিরুদ্ধে যায় না, তারপর ক্ষুদ্র এখতিয়ার সম্পন্ন আদালত দিলে আপিল করা যায় না, আর আপিল আদালত কোনো ডিক্রি দিলে এটার বিরুদ্ধে আপিল করা যায় না। বিগত বছরের প্রশ্ন চলে আসি দেখেন, সোলে ডিক্রির বিরুদ্ধে আপিল চলে না বিধানটি দা কোড অফ সিভিল প্রসিডিউর 1908 এর কোন ধারায় আছে? 93 কত? 3। 2 নাম্বার দেখেন, আপোষমূলক ডিক্রির বিরুদ্ধে প্রতিকার পাওয়া যায়। আপোষমূলক কিসে পাওয়া যায়? রিভিশনে। তো এখানে সেলফ প্র্যাকটিসের অনেক প্রশ্ন আছে, কষ্ট করে পড়ে ফেলবেন, সবগুলাই ইম্পর্টেন্ট। সর্বশেষ 13 নাম্বার প্রশ্নটা, 13 নাম্বার প্রশ্নটা, কোন ডিক্রি পরিবর্তন বা সংশোধন করা যাবে যদি এটা, পাইছেন? কোন ডিক্রি পরিবর্তন বা সংশোধন করা যাবে যদি এটা মকদ্দমার গুণাগুণকে প্রভাবিত করে বা এখতিয়ারকে প্রভাবিত করে। ধারা কত? 99। এই 99 ধারাটা এর আগেও পড়ছি। একটা মামলায়, আদালতের অনেকগুলো মামলায় সে এখতিয়ারগত ভুল হয়েছে, মানে মামলা করার কথা ছিল এক জায়গায় করছে আর এক জায়গা অন্যান্য অনেক বড় ভুল হয়েছে, কিন্তু আদালত, আপিল আদালত যদি দেখে যে সকল ভুল সত্ত্বেও ওই জায়গায় ন্যায় বিচার ব্যাহত হয় নাই, ওই যে উদাহরণ দিছিলাম যে সকল ভুল সত্ত্বেও 50 আপনার আছে, তাহলে আপিল আদালত ওই ডিগ্রি পরিবর্তন করবে না। কিন্তু দেখা গেল আপনি দেওয়ানি 20 পাইছেন, ফৌজদারি 20 পাইছেন, আর একটাও হয় নাই, তাহলে অবশ্যই এটা পরিবর্তন করতে পারবে, কারণ আপনি তো টোটালি 50 পান নাই। তাহলে আমার মনে রাখতে হবে যে এখতিয়ারকে প্রভাবিত না করলে, মানে এখতিয়ার ভুল কত ভুল হয়েছে বা অন্যান্য ভুল হয়েছে কিন্তু ন্যায় বিচার কি ব্যাহত হয় নাই, তাহলে ডিক্রি পরিবর্তন আপিল আদালত করবে না। কত ধারা? 99। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকেন। পরীক্ষা হচ্ছে না, আগামীকাল হবে, সেম সেম সিলেবাস। আর আজকের সিলেবাস
তো আগামীকাল পরীক্ষা হবে, আগামীকাল দেওয়ানি কার্যবিধি শেষ হবে, সেই প্রস্তুতি নিয়ে আসবেন। আগামীকাল আমরা এক্সাক্ট 4:30 থেকেই শুরু করব, একটু সময় নিয়ে হবে শেষ না হওয়া পর্যন্ত। তো ভালো থাকবেন, এই পর্যন্তই।